আরে কি করছো তুমি? ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব তুমি কি করছো? তুমি কি জানো আমি কে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে না পেলে আমার জীবন মরণ একরকম। আর এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমি যে তোমার সঙ্গে লিভ ইন সম্পর্কে না যাই তাহলে তুমি আমার সম্পর্কটাকে কোনো দিনই গুরুত্ব দেবে না। তাই আমি এটা করতে বাধ্য হচ্ছি। তোমার সঙ্গে রুম শেয়ার করাটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটা ছেলে আর আমি একটা মেয়ে। তুমি চাইলে জীবনে অনেক কিছু করতে পারো, কিন্তু আমার সেটা সম্ভব নয়। মানুষ চাইলে তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। যাই হোক, এখন কথা বাড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যেটা করতে চাইছি সেটা করতে দাও। তার মানে তুমি আমার কোনো কথাই শুনবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে কিছুই বলবো না। তবে একটা কথা মনে রেখো, এর জন্য তোমাকে পরকালে জবাব দিতে হবে। আমি তোমাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। কারণ তুমি খুব ভালো করেই জানো আমি ঠিক করিয়ে নিয়েছি তোমার কোনো কথাই শুনবো না। তাহলে আমাকে কোনো কথা বলে কি লাভ আছে? এখন যেটা করছি সেটা করতে দাও। এই বলে নীল নেহাকে আবারও বিছানায় ফেলে দেয়। আর তারপর আস্তে আস্তে নেহার ঠোঁট দুটোর উপর ঝাঁপিয়ে পড়ে। নীল নেহার ঠোঁট দুটোতে কিস করছিল, আর এদিকে নেহা প্রচণ্ড বিরক্ত বোধ করছিল, কারণ এতে তার কোনো সম্মতি ছিল না। কিন্তু এই মুহূর্তে বেশি বাড়াবাড়ি করেও লাভ নেই, কারণ এখান থেকেই কেউ নেহাকে বাঁচাতে আসবে না। যেটা হওয়ার সেটা হবেই। তাই নেহা মনে মনে ভাবলো এখন আর বাড়াবাড়ি না করে যেটা হচ্ছে সেটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তখনই হঠাৎই নীল নেহাকে বলে উঠল, নেহা, তুমি কি এখন আমার উপর রেগে আছো? আমি একাই শুধু তোমাকে আদর করে যাচ্ছি, তুমি কোনো রেসপন্স করছো না। আমি কি করব? আমার কি করার আছে? যা করার শত তুমিই করছো। তাহলে এখানে আমার কি কোনো দরকার আছে? আমাকে তুমি এইভাবে বলো না, কেননা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে হারিয়ে ফেলতে চাই না। আমি খুব ভালো করে জানি বাড়িতে তোমার বিয়ের সম্বন্ধ চলছে, আর পরীক্ষা শেষে তুমি বাড়িতে গেলেই তোমার বিয়েটা হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তাই আমি শুধুমাত্র তোমার সঙ্গে এইটা করি যাতে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে না পারো। একবার হলেও আমার জন্য তোমার মনে ভালোবাসার উদয় হয়। কিন্তু নীল, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি ভুল কিছু করছো? ভুল পথে হাঁটছো? না, আমার সেই সব কিছুই মনে হচ্ছে না, কারণ আমি যা করেছি চিন্তা ভাবনা করেই করছি। আমি কখনোই চিন্তা ভাবনা না করে কোনো কিছু করি না। আমি যেটা করছি আমার ভালোর জন্যই করছি। তাই এই বিষয়ে আমি কারোরই মতামত গ্রহণ করব না। প্লিজ নেহা, তুমি আর আমাকে বাধা দিও না। আমি যেটা করছি আমাকে সেটা করতে দাও, কারণ আমি তোমায় অসম্ভব ভালোবাসি। তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এই বলে নীল নেহার উপর আবারও ঝাঁপিয়ে পড়ে আর সেই সময়টাকে উপভোগ করতে থাকে। নীল নেহার শরীরে বিভিন্ন স্থানে ভালোবাসার আলিঙ্গন করেই যাচ্ছিল, আর নেহা সেসব কিছু মুখ বুজে সহ্য করছিল। প্রায় 20 মিনিট পর নেহাকে নীল ছেড়ে দিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। আর নেহা তো অনবরত কান্না করেই চলছিল। নীল তার সঙ্গে কেন এরকমটা করলো? নেহা তো নীলকে প্রচণ্ড বিশ্বাস করত, কিন্তু তার সঙ্গে কেন এরকম হলো? আই অ্যাম সো সরি নেহা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে এরকমটা করতে চাইনি, কিন্তু আমি খুব ভালো করেই জানি আমি যদি তোমার সঙ্গে এরকমটা না করতাম তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে। কারণ তোমার ফ্যামিলি তোমার জন্য বিয়ের সম্বন্ধ করছে। তুমি তোমার ফ্যামিলির খুবই বাধ্য একটা মেয়ে, তাই আমি তোমার সঙ্গে এরকমটা করতে বাধ্য হলাম। তুমি আমার সঙ্গে আর কোনো কথাই বলবে না। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। তুমি আমার সঙ্গে যেটা করেছো তার জন্য আজ না হোক কাল তোমাকে পস্তাতে হবে। আর আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে, এটা তোমার কাছ থেকে আমার পাওনা ছিল না হয়তো। তাহলে আমি কি করতাম তুমি নিজেই আমাকে সেটা বলো। আমি কতবার কতভাবে তোমাকে ভালোবাসি সেটা বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি কি একবারও আমার ভালোবাসা বুঝতে চেয়েছো? তুমি বারবার আমাকে অ্যাভয়েড করে গেছো,
কিন্তু একটা কাজ তুমি ভালো করেছো, সেটা হলো তুমি আমার সঙ্গে রুম শেয়ার করতে স্বীকার করেছিলে। আর তুমি যদি সেটা না করতে তাহলে হয়তো আজ আমি এই সুযোগটা হয়তো পেতাম না। হ্যাঁ, এখন আমি যেটা বুঝতে পেরেছি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন আমি তোমাকে বিশ্বাস করতে গেলাম? আমি যদি বিশ্বাস করে তোমার সঙ্গে লিভ ইনে না আসতাম, তাহলে হয়তো আজ আমার সঙ্গে এরকমটা হতো না। আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আর আমার ফ্যামিলিকে কিভাবে বলবো তুমি আমার সঙ্গে এই সব কিছু করেছো? আমি বিয়ের আগেই আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। এই বলে নেহা বিছানা থেকে নেমে কোনো রকমে নিজের কাপড় চোপড় ঠিক করে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও নেহা ওয়াশরুম থেকে বের হচ্ছে না। এদিকে নীলের টেনশন ক্রমশই বেড়েই চলেছে। নেহা আবার উল্টাপাল্টা কিছু করে বসবে না তো? তারপর আরও কিছু সময় পর নেহা ওয়াশরুম থেকে বের হয়, আর তাকে দেখে নীল দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, প্লিজ নেহা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে এরকমটা করতে চাইনি, কিন্তু কি করব বলো? আমি যে তোমায় প্রচণ্ড ভালোবাসি। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা প্রায় অসম্ভব, তাই আমি তোমার সঙ্গে এরকমটা করতে বাধ্য হলাম। তুমি আমার সঙ্গে কোনো কথাই বলবে না। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আজকের এই মুহূর্তটাই তোমার সঙ্গে আমার কাটানো জীবনের শেষ মুহূর্ত। আজকের পর কখনোই তুমি আমাকে সামনে দেখতে পাবে না, কারণ আজকেই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার চাকরির কোনো দরকার নেই। এই কথা বলে নেহা সোজা নিজের রুমে চলে গেল আর লাগেজ গুছিয়ে একদম গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নীল নেহাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই পারল না। আসলে নীল এরকমটা করতে চায়নি, সে নেহাকে ভালোবাসে, তাই সে নেহাকে হারাতে চায় না। কিন্তু নেহা তার পরিবারের অতি বাধ্য একটা মেয়ে, সে তার ফ্যামিলির মান সম্মান বাঁচাতে যা ইচ্ছে তাই করতে পারে। এমনকি নিজের ভালোবাসার কোরবানি দিতেও সে দুইবার চিন্তা করে না। কিছুদিন আগেই নেহার বাড়ি থেকে হঠাৎ একটা ফোন আসে আর জানানো হয় নেহার বিয়ের সম্বন্ধ চলছে। এরপর থেকে নীলের এসব পাগলামো শুরু হতে থাকে। যদিও নীল অনেক আগে থেকে নেহাকে বোঝানোর চেষ্টা করছিল সে নেহাকে ভালোবাসে, কিন্তু নেহা সব কিছু বুঝেও না বুঝার অভিনয় করছিল। কারণ সে খুব ভালো করেই জানে তার ফ্যামিলিতে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই। তার ফ্যামিলির মানুষ যেন প্রেম ভালোবাসা কি সেটা বুঝেই না। যাই হোক ভিউয়ার্স, আপনাদের এভাবে বললে হয়তো বুঝতে সমস্যা হবে। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আজ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই নীল ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল ভার্সিটি যাওয়ার জন্য। তারপর বাসা থেকে তার বাইক নিয়ে বেরিয়ে পড়লো। প্রায় 10 মিনিটের মতো সময় লাগলো ভার্সিটি পৌঁছাতে। আর ঠিক তখনই তার ভার্সিটির 2 বান্ধবী কথোপকথন করছিল। কিরে নিশি, শুনলাম নীল নাকি তোর পেছনে লাইন মারছে। তাহলে তুই তাকে পাত্তা দিচ্ছিস না কেন? নীলের মতো একটা ছেলে যদি আমার পিছনে একবার লাইন মারতো, তাহলেই তো আমি তার প্রেমে রাজি হয়ে যেতাম। দুই একবার কথা বললেই তার প্রেমে রাজি হয়ে যেতে হবে এমন তো কথা নেই। সে আমার সঙ্গে লাইন মারছে সেটা ঠিক আছে, কিন্তু একটু সময় নিয়ে আগে ভেবে নি তার সঙ্গে আমি সম্পর্কে যেতে পারবো কি না। তুই যাই বলিস না দোস্ত, নীলের মতো একটা ছেলেকে এভাবে বাজিয়ে রাখা তোর একদমই ঠিক হয়নি। আমাদের ভার্সিটিতে নীল একমাত্র ছেলে যার কথাতে যে কোনো মেয়ে রাজি হয়ে যেতে পারে, আর তুই কিনা তাকে ওয়েটিং লিস্টে রেখেছিস। শোন, আমি না এ ব্যাপারে তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি আমার ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে চাই। আমি তোর কোনো কথাই শুনছি না। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে দিচ্ছি, আজকের পর আর এই বিষয় আমার সঙ্গে কোনো কথাও বলবি না। আমার যখন যেটা ভালো মনে হবে তখন আমি সেটাই করব। আমি কারো সিদ্ধান্তে চলি না। এই বলে 2 বান্ধবী কথা কাটাকাটি করছিল। ঠিক এমন সময় নীল সেখানে এসে উপস্থিত হয় আর নীলকে দেখেই নিশি বলতে থাকে, দেখো নীল, তুমি যাই কিছু করো না কেন আমাকে তুমি পটাতে পারবে না। কারণ তোমার চাইতে বড়লোক বাবার ছেলেরা আমার পিছনে লাইন মারে, আমি তাদেরকেই পাত্তা দিই না। আর সেখানে তুমি তো একটা জাস্ট হাস্যকর বিষয়। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই রিমি, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে আজ ঘুরতে যাব। কি হলো রিমি, যাবে কিনা বলো? অফ মাই সুইট হার্ট, এটা তুমি কি বলেছো? তুমি আমাকে বলবে আর আমি তোমার সঙ্গে যাব না? এমনটা হতে পারে নাকি? তুমি 2-3 মিনিট দাঁড়াও, আমি আসছি। আরে রিমি, এসব তুই কী বলছিস? তুই এই ছেলের সঙ্গে ঘুরতে যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একদমই ঠিক আছে। আর আমি যা করছি ভেবেচিন্তে করছি। নীলের মতো একটা ছেলেকে অ্যাভয়েড করে চলার মতো বোকা আমি নই। তুই জানিস নীলের বাবার কোটি কোটি টাকার সম্পত্তি,
আর সে নিজেও দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, তাই তাকে অ্যাভয়েড করে চলার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তোর যা ইচ্ছে তাই কর। নীল, চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ রিমি, তুমি একদম ঠিক কথাই বলেছ। নিশির মতো বোকামি তুমি করো না। নিশি আমাকে পেয়েও অ্যাভয়েড করেছে, আর নিশি তোমাকে বলছি, আমি নীল কোনো মেয়েকে ট্রাই করব, আর সেই মেয়ে পড়বে না এমনটা হতেই পারে না। এখন থেকে তোমার আফসোসের দিন শুরু। যাও, গেট লস্ট। এই কথা বলিয়ে নীল রিমিকে নিয়ে বাইকে করে ভার্সিটি থেকে বের হয়ে গেল। যদিও সে এসেছিল ভার্সিটিতে ক্লাস করতে, কিন্তু ক্লাস করা তো তার জন্য নয়, কারণ সে তো ভার্সিটিতে আসে প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে ডেটিং করতে। এটা তার নিত্য দিনকার রুটিন বলা চলে। আজ সে এই মেয়ে, কাল ওই মেয়েকে নিয়ে ডেটিংয়ে যাবে। এটা তার অভ্যাস হয়ে গেছে, নয়তো তার ভালোই লাগে না। যাই হোক, এদিকে নীল আর রিমি দুজনে বাইকে বসেই গল্প করছিল। সো সুইটহার্ট, আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমায় বলো। যদিও তোমার সঙ্গে জাহান্নামে যেতেও আমার কোনো আপত্তি নেই। আরে এসব কি পাগলের মতো কথা বলছো? আমি তোমাকে নিয়ে জাহান্নামে কেন যেতে যাব? আমি তো তোমাকে নিয়ে সিনেমা হলে যাচ্ছি। আজ আমরা দুজনে সিনেমা দেখব আর অনেক মজা করব। রাজি মানে 100 বার রাজি। তোমাকে তো আমি আগে থেকেই বলেছি তোমার সঙ্গে জাহান্নামে যেতেও আমার কোনো সমস্যা নেই। তবে তোমাকে একটা কথা বলার আছে। সামনেই কিন্তু আমার সেমিস্টার ফি আছে, ওটা কিন্তু তোমাকে দিতে হবে। আরে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেমিস্টার ফি আর কত? মাত্র 25,000 টাকাই তো। সেটা তোমাকে আমি দিয়ে দেব, কোনো প্রবলেম হবে না। তুমি শুধু আমার সঙ্গে থেকো আর আমায় একটু আনন্দ দিও, তাহলেই হবে। আর কিছুই চাই না তোমার থেকে। তুমি আসলেই অনেক ভালো সুইটহার্ট। আমি বুঝতে পারলাম না নিশি কেন তোমায় অ্যাভয়েড করলো। তোমার মতো ছেলেকে কেউ অ্যাভয়েড করে? আসলে তুমি অনেক বুদ্ধিমান মেয়ে তো, তাই তুমি আমাকে বুঝতে পেরেছো। নিশি অনেকটা বোকা, তাই আমাকে বুঝতে পারিনি। কোনো সমস্যা নেই। তুমি আমায় আনন্দ দিতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই কথা বলতে বলতে তারা বিশাল একটা ভবনের সামনে এসে দাঁড়ায়। তারপর বাইক পার্কিং করে নীল রিমিকে নিয়ে ভিতরে প্রবেশ করে। তারা লিফটে ছিল, তখনই হঠাৎ নীলের চোখ আটকে গেল একটা মেয়ের উপর। নীল যে লিফট দিয়ে উপরে উঠছিল, তার বিপরীত লিফট দিয়ে সেই মেয়েটা নিচের দিকে নামছিল। নীল হা করে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছে। নীল ভাবতেই পারছে না এটা মেয়ে না আকাশের পরী। মেয়ে মানুষ এতটা সুন্দরী হতে পারে নীল এর আগে কখনো দেখেনি। এই মেয়েটাকে যেন আল্লাহ তাআলা নিজের হাতে অপরূপ সৌন্দর্য দান করেছেন। তখনই নীল ওই মেয়েটার পেছনের মেয়েটা ওই ভবন থেকে বের হয়ে সোজা একটা দোতলা বাড়িতে ঢুকে। সে তার ব্যাগপত্র রেখে ড্রয়িং রুমে একটু বিশ্রাম নেবে ভেবেছে। তখনই সে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। এই সময় আবার কে আসলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আন্টি আঙ্কেল তো আরো অনেকক্ষণ পরে আসবে, তাহলে কে এসেছে? আচ্ছা যাই হোক, আগে দরজাটা তো খুলি, তারপর দেখি কে এসেছে। 7-5 চিন্তা করতে করতে নেহা দরজাটা খুলে, আর দরজা খুলেই দেখে তার সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে সে আজকের আগে কখনোই দেখেনি। তাই সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কে আপনি? আর কি আপনার পরিচয়? আপনাকে তো আজকের আগে কখনো এখানে দেখেছি বলে মনে হয় না। অপরিচিত মেহমান বলে কি ভিতরে আসার পারমিশন দেবেন না? আপনি আমাকে গেটের বাইরেই দাঁড় করিয়ে রাখবেন? এটা কোন ধরনের ভদ্রতা? দেখুন, এইটা আমার নিজের পরিবার নয়। আমি আমার প্রতিবেশী আন্টির বাড়িতে থাকি, আর এখানে আমার থাকাটাই অনেক বেশি কিছু। তাই আমি আপনাকে চাইলেও ভেতরে আসার পারমিশন দিতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এটা আপনার বাড়ি নয়। তাই বলে একজন মেহমান আসলে আর আপনাকে মেহমানকে ভিতরে ঢুকতে দিবেন না, এটাও কি ভদ্রতার মধ্যে পড়ে নাকি? দেখুন, আপনাকে তো আমি চিনি না, আর আপনার সম্পর্কে কোনো কিছু জানিও না, তাহলে আপনাকে আমি কিভাবে ঢুকতে দিব বলেন? তাছাড়া এটা যদি আমার নিজের বাড়ি হতো তাহলে অন্য কথা। যাই হোক, তবে আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে, ভেতরে এসে বসুন। আর হ্যাঁ, আমি কি আপনার জন্য চা কফি কিছু বানিয়ে নিয়ে আসবো? আপাতত আমার কিছুই লাগবে না, আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে 5 মিনিট কথা বলতে পারলেই হবে, আর আমার কিছুরই প্রয়োজন নেই। আপনি তো অদ্ভুত এক মানুষ। আপনার সঙ্গে আজকে আমার প্রথমবার দেখা হয়েছে, যেখানে আমি আপনার সঙ্গে কথাই বলতে চাই না, তারপরও আপনাকে বাসায় ঢুকালাম।
আর এখন চা কফি কিছু অফার করছি, আপনি সেটা ফিরিয়ে দিয়ে বলছেন আপনি আমার সঙ্গে গল্প করতে চান। এটা কোন ধরনের অসভ্যতাম? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার সঙ্গে এতক্ষণ ধরে গল্প করছি, আমি তো আপনার নামটাই জানতে পারলাম না। যাই হোক, আপনার নামটা অন্তত বলুন, আর কিছু না হয় বাদই দিলাম। আপনি তো বড় অদ্ভুত মানুষ। যেখানে আমি আপনাকে চিনি না জানি না, হুটহাট করে বাসায় ঢুকে পড়েছেন আর এখন নানান ধরনের প্রশ্ন করছেন। আপনি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু আমি পুলিশে কল করতে বাধ্য হব। হা হা হা, আপনি আমাকে হাসালেন। আপনি তো আমার সম্পর্কে কোনো কিছু জানেনই না, আর সেখানে আপনি কি না আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন। দেখুন, পুলিশে কল করে কোনো লাভ হবে না, বরঞ্চ পুলিশে আপনাকে হাজারটা প্রশ্ন করে একদম নাজেহাল করে ছেড়ে দেবে। তার চাইতে বরং এটাই ভালো হবে, আমি যেটা বলছি সেটাই করুন। তাছাড়া আর একটা কথা, আপনিও খুব ভালো করে জানেন, আপনার ফাঁকা বাসায় আমি একটা ছেলে মানুষ এসেছি। এটা শুনলে এলাকার লোকজনেরা আপনাকেই কটু কথা শোনাবে, আমাকে কিন্তু ছুঁতেও পারবে না। আমার নাম নেহা, নেহা ইসলাম। এবার তো হয়েছে, এবার আপনি বাসা থেকে বিদায় হন। আমি আর আপনাকে সহ্য করতে পারছি না, আর আপনাকে সহ্য করার মতো কোনো কারণও দেখতে পাচ্ছি না। সো গেট আউট। ওকে ম্যাডাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি চলে যাচ্ছি। তবে আবারও খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই কথা বলে নীল নেহাদের বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে আসে। আর তখনই হঠাৎ তার এক বন্ধু তাকে ফোন করে। কি ব্যাপার দোস্ত, কই রে তুই? সে কখন থেকে তোকে ফোন করছি কিন্তু তুই ফোন তুলছিস না। কি হয়েছে তোর? কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়ে থাকলে তুই আমাকে বল। দোস্ত, আমি তো হুড়পড়ির সন্ধান পেয়ে গেছি। এতক্ষণ তো তার বাসাতেই ছিলাম, তার পরিচয় জানার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে দেখে অনেক ভয় পেয়ে গেছে, তাই কোনো কিছুই জানতে পারিনি, শুধু নামটা ছাড়া। যাই হোক, বিকালে নদীর পাড়ে দেখা করিস। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে শোন, হুড়পড়ি খুঁজতে গিয়ে আবার আকাশের তারা হয়ে যাইস না বলে দিলাম। আরে না দোস্ত, সেরকম কিছুই হবে না, এত চিন্তা করার কিছুই নেই। যাই হোক, তোকে যেটা বলছিলাম শোন, তুই কিন্তু বিকালে নদীর পাড়ে চলে আসবি, তারপর তোর সঙ্গে ওই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে দোস্ত, সমস্যা নেই। আমি ঠিক বিকেল 4টার মধ্যেই নদীর পাড়ে চলে যাব। আর হ্যাঁ, তোকে আমি একটা কারণে ফোন করেছিলাম। আমাকে 50,000 টাকা দিতে পারবি? আজ বিকেলেই আমার বড় মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আর আমাদের কাছে কিছু টাকা চাইছেন। কিন্তু এই মুহূর্তে তো আমার বাবার হাতে কোনো টাকা নেই, তাই বলছিলাম কি, তুই যদি এই হেল্পটা করতি তাহলে অনেক উপকার হতো। ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, তুই টাকাটা আজ বিকালে পাবি না, কারণ আমার হাতে ক্যাশ অত টাকা নেই। আমি আমার বাবাকে বলে দেব কাল সকালে তুই বাবার অফিসে চলে যাস, বাবা তোকে টাকাটা দিয়ে দেবে। ওকে দোস্ত, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোর মতো বন্ধু থাকাটা ভাগ্যের ব্যাপার। তোর মতো বন্ধু যার আছে সে সত্যিই খুব লাকি পারসন। হয়েছে, এখন আর বক বক না করে ফোনটা কেটে দে, কারণ আমি খুব ভালো করেই জানি আমার বন্ধুরা সবগুলোই স্বার্থপর, সবাই আমাকে টাকার জন্যই খোঁজে, নয়তো কেউ আমার খোঁজই রাখে না। তোর কাছে টাকা চাইলাম বলে তুই এইভাবে বলতে পারলি তুই না আমার বন্ধু হস, আর বন্ধুত্বের এই পরিচয় দিলি তুই? ঠিক আছে, কোনো সমস্যা নেই, লাগবে না তোর টাকা, তুই থাক তোর টাকা নিয়ে। আরে না দোস্ত, তুই মন খারাপ করিস না, আসলে আমি তোর সঙ্গে একটু মজা করছিলাম। যাই হোক, বিকালে কিন্তু ঠিক সময় চলে আসিস। এই কথা বলতে বলতে নীল ফোনটা কেটে দেয়। আর অপর প্রান্ত থেকে রাজ ফোনটা রেখে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ নীল তেমন একটা ভুল কথা বলেনি। নীলের যত বন্ধু বান্ধব আছে সবাই নীলকে প্রয়োজনেই ব্যবহার করে। এমনকি নীল যে কাপড় চোপড় বদলানোর মতো গার্লফ্রেন্ড বদলায়, তারাও কিন্তু নীলকে স্বার্থের জন্যই ব্যবহার করে। তাই নীলের বলা কথাগুলো খুব একটা ভুল নয়। যাই হোক, এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে গেল। রাজ নদীর পাড়ে বসে নীলের জন্য অপেক্ষা করছে। তখনই হঠাৎ আরং 5 মোটরসাইকেলে এসে হুশ করে দাঁড়িয়ে পড়ে।
রাজের বুঝতে বাকি রইল না তার পিছনে যে বাইকটা দাঁড়িয়েছে সেটা নীলের, তাই সে পেছন ফিরে না তাকিয়েই বলতে থাকে, এতক্ষণে তোর আসার সময় হলো? আমি সেই আধা ঘন্টা ধরে এখানে বসে বসে তোর জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, এখন যেহেতু শিয়াল মেরে বিকেলে এসেছিস, তো বল কি হয়েছিল তোর? কোনো হুলপড়ি তুই পেয়েছিস? হ্যাঁ রে দোস্ত, আমি মিথ্যে বলছি না, সত্যি এবার হয়তো আমি সত্যিকারে কারো প্রেমে পড়ে গেছি, যাকে আমি ভুলে থাকতে পারবোই না। আর তাকে ভুলে থাকা অসম্ভবই বলা চলে। সে দেখতে এতটাই সুন্দর যে শুধু আমি নই, পৃথিবীর যে কোনো ছেলে তার দিকে একবার চোখ তুলে তাকালে আর চোখ ফেরাতে মন চাইবে না। তাহলে একটা কাজ কর না দোস্ত, তোর সেই হুড়পড়িকে আমার কাছে দিয়ে দে। কারণ তুমি তো খুব ভালো করেই জানিস আমার ফ্যামিলির মানুষ আমাকে অনেক দিন ধরেই বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি আমার মনের মতো কাউকেই খুঁজে পাচ্ছি না। এবার যদি তোর পরিটাকে আমায় দিয়ে দিস, তাহলে আমি বিয়ের কাজটা সেরে ফেলতে পারি। একদম জীবন মাঞ্জা বরাবর একটা লাথি। এতদিন তোরা প্রেম করেছিস, আমি কি তোদের কিছু বলেছি? আমি তো শুধু মেয়েদের নিয়ে ডেটিংয়ে যেতাম আর বাপের পয়সা উড়াতাম। এবার কিন্তু আমি সত্যি বলছি, আমি সত্যি সত্যি কারোর প্রেমে পড়ে গেছি। আর প্রেমে পড়েছি বললে ভুল হবে, কারণ আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে এক মুহূর্তের জন্যেও ভুলতে পারছি না। তার সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমার চোখের সামনে শুধু তার ছবি ভাসছে। আমার জীবনটা এখন সেই হুর পরিময় হয়ে গেছে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, এখন ফাজলামো বাদ দিয়ে কাজের কথা বলি। তোর সেই হুড়পড়ির পরিচয় কি সেটা তো বল। তুই যদি কিছুই না বলিস তাহলে আমি বুঝবো কি করে? ওর নাম নেহা, নেহা ইসলাম। সে নিজেই বলেছে, আর এখানে তার এক আন্টির বাসায় থেকে জব করে হয়তো। আর কিছুই জানি না, তবে কাল থেকে তার বিষয়ে ইনফরমেশন নেওয়া শুরু করব। ওরে বাবা রে বাবা, তুই তো দেখছি একদম গোয়েন্দাগিরি শুরু করে দিবি। ভাবছিস কাউকে পছন্দ হয়েছে তোর, প্রেমে পড়েছিস, তো গোয়েন্দাগিরি করার কি আছে? শোন, তুই যেরকমটা ভাবছিস সেরকমটা নয়। আমি কিন্তু মেয়েটার প্রেমে পড়েছি নয়, আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আর যাকে ভালোবাসবো, যাকে নিয়ে আমি সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছি, তার সম্বন্ধে একটু খোঁজ খবর নেব না? সেটা তো হয় না। আমি সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেই। এটা তো তুই জানিস নাকি? ও তাই নাকি? প্রতিদিন ড্রেস চেঞ্জ করার মতোই গার্লফ্রেন্ড চেঞ্জ করা বন্ধুটাও নাকি কাউকে ভালোবেসে ফেলেছে, আর এটাও নাকি আমাকে বিশ্বাস করতে হবে? তুই সত্যিই আমাকে হাসালি বন্ধু, তুই না থাকলে আমি এতটা হাসতেই পারতাম না। যাই হোক, বাদ দে, তোর হুলপরিটাকে একবার একটু দেখাতো, দেখি তার নিশ্চয়ই কোনো ছবি তোর কাছে রয়েছে। না, আমি তার কোনো ছবি আনিনি, তবে আগামীকাল সকালেই আমি তাকে ফলো করব। তারপর তার বিষয়ে সমস্ত ইনফরমেশন আশা করছি পেয়ে যাব। এরপর প্রসঙ্গ পাল্টে ফেলে দুজনে, আবারও কথা বলতে থাকে। এভাবেই কেটে গেল আরও অনেকটা সময়। এদিকে দেখতে দেখতে বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে এলো, আর দুজন যার যার বাসায় চলে গেল। এর পরের দিন সকালবেলা নীল 6টা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিল। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর রেডি হয়ে নিচে আসতে দেখলেই তার মা তাকে বলে, কি ব্যাপার, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ছেলে তো কখনো এত সকালবেলা ঘুম থেকে ওঠে না। মা, আজ থেকে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠবে বলে ঘোষণা করা হয়েছে, তবে এর আগে কোন দিকে উঠত সেটা আমার জানা নেই। যাই হোক, আমার ব্রেকফাস্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে ব্রেকফাস্ট করে নেব। এখন আমি বেরোচ্ছি, আর কখন ফিরবো সেটাও জানি না। এগুলো কোন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন সবে মাত্র সকাল 7টা বাজে, আর তুমি বাসা থেকে বের হয়ে যাচ্ছ। আর তারপর তুমি কখন বাসায় ফিরবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এটা কি হয় নাকি? তুমি যেখানেই যাও না কেন,
তোমাকে কিন্তু ভার্সিটি যেতেই হবে, কারণ সামনেই তোমার এক্সাম আছে। পরপর 3 বছর ধরে একই সেমিস্টারে পড়ে রয়েছো। তোমার কি একটুও লজ্জা করে না এটা নিয়ে? মা শোনো, তোমাকে একটা কথা বলি। লজ্জা হলো নারীদের ভূষণ। আমি তো আর নারী নই, তাহলে আমার কেন লজ্জা করবে বলো? আমার একটু লজ্জা করে না, বরঞ্চ আমার আরও খুবই ভালো লাগে। প্রতি বছর ভার্সিটিতে নতুন নতুন মেয়ে আসে, আর প্রতিদিনই আমি একটা একটা নতুন মেয়ের সঙ্গে প্রেম করতে পারি। যাই হোক, তবে একটা কথা এখন তোমায় বলি, আজকের পর থেকে হয়তো আর প্রতিদিন নতুন নতুন গার্লফ্রেন্ড চেঞ্জ করতে হবে না, কারণ আমি পার্মানেন্টলি একজনকে পেতে চলেছি। ওরে বাবা রে বাবা, যে ছেলেটাকে দেখলেই সবাই প্লে বয় বলে, আর সে কিনা এখন পার্মানেন্টলি কারো সঙ্গে প্রেম করতে যাচ্ছে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? যাই হোক, আমি অত কথা শুনতে চাই না। তোমাকে এখন থেকে প্রতিদিন ভার্সিটি যেতেই হবে, আর প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ডও করতে হবে। আমি আদৌ আর পড়াশোনা করব কি না সেই বিষয়ে নিশ্চিত নই, তবে আমি এখন আসছি। আর আমাকে ফোন করলেও কোনো লাভ হবে না। আমি যেখানে যাচ্ছি সেই কাজটা শেষ না করে আমি কোনোভাবেই আর বাড়িতে আসবো না। যদিও এরপর তার মা তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু সে আর এই বিষয়ে কোনো সুযোগ না দিয়ে সোজা বাসা থেকে বের হয়ে চলে গেল। 8টা বাজার আগেই সে নেহাদের বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নেহা তখন ব্যালকনিতে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই সে নীলকে দেখতে পায় আর ব্যালকনি থেকেই বলে, এই যে মিস্টার, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আজকেও আবার আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কি দেখছেন, কি করছেন? যদি আমি বলি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, তাহলে আপনার উত্তরটা কি হবে সেটাই বলুন। দেখুন, আমি আপনাকে কালকেও বলেছি আর আজকেও বলছি, এটা কিন্তু আমার নিজের বাড়ি নয়। আমি আমার আন্টির বাসায় থাকি। শহরে আমার চেনা জানা কেউ নেই, তাই বলে আমি এখানে উঠেছি আর একটা চাকরি করছি। তো আমি চাই না আপনি কোনোভাবে আমাকে বিরক্ত করুন। কোনো সমস্যা নেই, আমি আর বিরক্ত করব না এখানে এসে। তবে আমি ওই চায়ের দোকানে বসে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সঙ্গে কিছু কথা আছে। একদমই নয়, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি চুপচাপ এখান থেকে সোজা নিজের বাড়িতে চলে যান, আর কখনো আমাকে ফলো করতে আসবেন না। আমি বুঝতে পারছি না সমস্যা আপনার, আর কেনই বা আপনি এইভাবে আমার পেছনে পড়ে আছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, এমনকি আপনার কোনো পাকা ধানে মই দিয়েছি বলেও তো মনে হচ্ছে না। এই কথাটা শুনতে শুনতে নীল নেহাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। পাশে এই চায়ের দোকানে বসে অপেক্ষা করছিল কখন নেহা বাসা থেকে বের হবে আর সে নেহার সঙ্গে কথা বলবে। এভাবেই চলে গেল প্রায় 15 মিনিটের মতো সময়। 15 মিনিট পর নেহা বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসার সামনে দাঁড়িয়ে নেহা রিকশার জন্য অপেক্ষা করছিল। তখনই নীল বাইক নিয়ে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, যদি আপনার গন্তব্যস্থলের ঠিকানাটা দেন, তাহলে আমি আপনাকে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি। আমার কোনো প্রবলেম হবে না। জি না সাহেব, তার কোনো প্রয়োজন হবে না। আমি রিক্সা পেয়ে যাব, আর আমার গন্তব্যস্থলে রিক্সা করে পৌঁছে যেতে পারবো। আপনার কোনো হেল্পের আমার প্রয়োজন নেই। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আপনি কেন আমাকে এতটা বিরক্ত করছেন সেটা কি আমি জানতে পারি? কারণটা খুব বেশি কিছু নয়, কারণটা খুবই সোজা, আর তুমি চাইলে আমি সেটা তোমাকে বলতেও পারি। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি, কি এমন কারণ যার কারণে আপনি এইভাবে আমার পেছনে পড়ে আছেন? যে কারণটা তো আমার জানাটা খুব দরকারি, খুব জরুরি। তো প্লিজ দেরি না করে বলে ফেলুন, আপনি কেন আমার পেছনে এভাবে পড়ে আছেন? যদি বলি তুমি আমার মন চুরি করে নিয়েছো, আর তাই আমি তোমার পিছনে ঘুরঘুর করছি। এই যে মিস্টার, ভদ্র ভাষায় কথা বলুন। আমি চুরি করতে যাব কেন? ওসব চুরি টুরির অভ্যাস আমার নেই। সো এইসব কথা বলতে আপনি আর কখনোই আমার পেছনে আসবেন না, আর আমি আপনাকে আমার সামনে দেখতেও চাই না। আর একটা কথা তো আমি আপনাকে আগেই বলে দিয়েছি, আমি এখানে কিন্তু নিজের বাড়িতে থাকি না। এইখানে আমাকে অনেক কিছু মেনটেন করতে হয়, তাই আপনি এমন কিছু করবেন না যাতে আমার এখানে থাকাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তুমি এখানে থাকা নিয়ে চিন্তা করছো, আমি কিন্তু মোটেও তোমার থাকা নিয়ে চিন্তা করছি না। কারণ
এই শহরটা এতটাও ছোট নয় যেখানে তোমার থাকার জায়গা হবে না। যাই হোক, কোথায় যাচ্ছিলে সেটা বলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। আরে মিস্টার, আপনার মতো পোলাপান তো আমি জীবনেও দেখি নাই। আমি তো আপনাকে বললাম আমার আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই, তারপরও আপনি কেন এভাবে ছ্যাঁচড়ামি করছেন? আমি তো বলেছি আপনি এখান থেকে চলে যান। আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। এরপর নীল কিছু একটা বলতে চাইছিল, ঠিক তখনই সেখানে রিক্সা চলে আসে আর নেহা রিক্সায় উঠে যায়। তখন নীল আর কোনো উপায়ান্তর না দেখে মোটর সাইকেল নিয়ে নেহার পেছনে ফলো করতে থাকে। রিক্সা যেখানে এসে দাঁড়ালো সেই জায়গাটা দেখে তো নীলের চক্ষু চড়ক গাছ, কারণ এটা তো নীলের বাবার অফিস, মাইক্রোসফট কোম্পানি। তার মানে কি নেহা এখানেই চাকরি করে? নেহা অফিসের ভিতরে চলে যাওয়ার পর নীল গেটের সামনে থাকা সিকিউরিটিকে প্রশ্ন করে। সিকিউরিটি, এই মেয়েটা কি এখানেই চাকরি করে? হ্যাঁ ছোট সাহেব, এই তো 2 মাস হলো এই মেয়েটা এখানে চাকরি নিয়েছে। আর বড় সাহেবের কাছ থেকে শুনলাম মেয়েটা নাকি খুব ভালো আর খুব ভালোভাবে কাজ করে। কিন্তু একটা কথা আমাকে বলুন তো, আপনি কেন এই বিষয়ে জানতে চাইছেন? সেসব কথা আপনার না জানলেও চলবে। আগামীকাল আপনি সব কিছুই জানতে পেরে যাবেন। যাই হোক, এখন আমি আসছি। আর হ্যাঁ, এই মেয়েটার প্রতি কিন্তু একটু বিশেষ নজর রাখবেন। আমি আশা করি আপনাকে কি বলেছি আপনি বুঝতে পেরেছেন। নজর রাখতে হবে সেটা নয় বুঝলাম, কিন্তু কারণ কি এই পেছনে সেটা যদি আমাকে বলতেন তাহলে হয়তো আমার বুঝতে আরও একটু সহজ হতো। আপনি ছোট মানুষ, ছোট মানুষের মতোই থাকেন না। আপনি কেন এত কিছু জানতে চাইছেন? যাই হোক, আমি এখন আসছি। আর হ্যাঁ, আমি যে এই কোম্পানির এমডির ছেলে সেটা যেন এই মেয়েটা কোনোভাবেই জানতে না পারে। আর আমি যে এই অফিসের এমডির ছেলে সেটা কিন্তু আপনি ছাড়া এই অফিসের অন্য কোনো স্টাফ জানে না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। তবে বিষয়টা কি সেটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি কখনোই এই বিষয়টা কারোর কাছে প্রকাশ করব না। তখন নীল আর কোনো কথা না বলে সোজা সেখান থেকে বাসায় চলে আসে। বিকেলবেলা যখন তার বাবা বাসায় আসলো তখন সে তার বাবার সঙ্গে কথা বলতে চায়। বাবা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, এবং এক্ষুনি, কারণ আমার কথা বলাটা খুবই জরুরি। তুমি আমার সঙ্গে কথা বলতে চাও সে বেশ ভালো কথা, কিন্তু হঠাৎ কি এমন জরুরি দরকার পড়লো? না মানে আসলে তুমি তো বিগত 3 বছরে একবারও আমার সঙ্গে ভালোভাবে কথা বলনি, তা আজ হঠাৎ তোমার কি এমন দরকার পড়লো যে খুব জরুরি কথা বলতে হবে? বাবা, আমি কাল থেকে তোমার অফিসে জয়েন করতে চাই, তোমার উত্তরাধিকারী হিসেবে নয়, সাধারণ একজন স্টাফ হিসেবে। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার অফিসে চাকরি নিবে, তাও আবার অফিসের সাধারণ একজন স্টাফ হিসেবে? কেন সেটা একবার আমাকে খুলে বলো, তারপর আমি চিন্তা করে দেখব। বাবা, আমি তোমাকে এত কিছুর কৈফিয়ত দিতে পারবো না, শুধু এটুকুই বলছি যে আমি তোমার অফিসে জয়েন করতে চাই, তবে তোমার উত্তরাধিকারী হিসেবে নয়, অফিসের সাধারণ একজন স্টাফ হিসেবে। আর কেন আমি তোমার অফিসের সাধারণ একজন স্টাফ হিসেবে জয়েন করতে চাই সেটা যখন সময় হবে তখন তোমাকে বলবো। আপাতত এই বিষয়ে তোমায় কিছুই বলতে পারছি না। আই এম সো সরি। নীলের মা, শুনছো? তোমার ছেলে এসব কি বলছে? তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। সে আমার অফিসে কাজ করতে চাইছে, সে নিজের অফিসে কেন একজন স্টাফ হিসেবে জয়েন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি প্লিজ তোমার ছেলের সঙ্গে কথা বলো। তোমার ছেলের কোনো ভীমরতি হয়েছে সেটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমিও তো সেটাই চিন্তা করছি। তোমার ছেলের আবার কি ভীমরতি হলো যে সে অফিসের একজন সাধারণ স্টাফ হিসেবে জয়েন করতে চাইছে, যেখানে পুরো অফিসের উত্তরাধিকারী সে হতে চলেছে? মা বাবা, আমি তোমাদের কোনো কথার আপাতত কোনো কৈফিয়ত দিতে চাইছি না, আর দেওয়ার কোনো ইচ্ছা নেই। তবে যেটা সত্যি সেটাই বলছি, আমি আমাদের অফিসে সাধারণ একজন স্টাফ হিসেবে আগামীকাল থেকেই জয়েন করতে চাই। আমি তোমার এসব পাগলামো নিতে পারবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই আমার অফিসের একজন স্টাফ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি না। কারণ তুমি খুব ভালো করেই জানো আমাদের মাইক্রোসফট কোম্পানি, আমাদের অফিসের সমস্ত কাজ কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। আর সেখানে তো তুমি কম্পিউটারের কও জানো না। তাহলে আমি কেন আর কিভাবে তোমাকে আমার অফিসে রাখতে পারি সেটা তুমি আমায় বলবে? মা প্লিজ, তুমি বাবাকে বোঝাও।
বাবাকে বলো এত সব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক সব বুঝে নেব। কিন্তু প্লিজ বাবার অফিসে আমাকে চাকরিটা যেন দেয়। চাকরিটা আমার খুবই প্রয়োজন। প্লিজ তোমরা দুজনেই বোঝার ট্রাই করো। আচ্ছা, সে না হয় বুঝলাম। আমি তোর বাবাকে বললাম, তোর বাবা তোকে তার অফিসে রেখে দিল, কিন্তু কি এমন হলো যার কারণে তোকে এত ইমার্জেন্সি চাকরি নিতে হবে? আর সবচাইতে বড় কথা হলো, তুই তো এখনও অনার্সই কমপ্লিট করতে পারলি না। তাহলে তুই এখন আবার চাকরি দিয়ে কি করবি? আগে পড়াশোনাটা এক নাগাড়ে শেষ কর, তারপর তো আমাদের কোম্পানির মালিক তুইই হবি। তোমরা আমার কথা কেন বুঝতে পারছো না? আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো তোমাদেরকে বললাম আমি মালিক হতে চাই না, জাস্ট একজন কর্মচারী হিসেবে অফিসে ঢুকতে চাই। তাহলে বুঝতে পারছো না কেন? প্লিজ বাবা, আমাকে তোমার অফিসে একটা চাকরি দিয়ে দাও। আচ্ছা, তুমি অমন করছো কেন সেটা আমাকে বলো তো। ছেলেটা তোমার কাছে শুধু একটা চাকরি চাইছে, অন্য কিছু তো চাইছে না। তাহলে তুমি তোমার অফিসে চাকরি দিতে এত ইতস্তত করছো কেন? আমি বুঝতে পারছি না, তোমাদের মা ছেলের দুজনেরই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার ছেলে কম্পিউটারের ক পর্যন্ত জানে না, আর সে কিনা করবে আমাদের অফিসে চাকরি? আমি আমার অফিসে তোমার ছেলেকে পিয়নের একটা চাকরি দিতে পারি, তাছাড়া কোনো চাকরি দিতে পারবো না। বাবার মুখ থেকে এমন কথা শুনে নীল কিছুটা রেগে গেল। আর সেই বিষয়টা তার বাবা মা দুজনেই বুঝতে পারলো। তাই নীলের মা আবারও নীলের বাবাকে বলে, আচ্ছা, নিজের ছেলের সঙ্গে এমন ব্যবহার কেউ করে? ছেলেটা তোমাকে এত রিকোয়েস্ট করে বলছে তোমার অফিসে একটা চাকরি দেওয়ার জন্য, কিন্তু তুমি তো কোনো কথাই শুনছো না। তুমি এরকম কেন করছো বলো তো আমাকে? সে তো তোমার নিজেরই ছেলে, তোমার কাছে শুধু একটা চাকরি চাইছে, লাখ লাখ টাকা তো আর চাইছে না। তোমার ছেলের আমার অফিসে চাকরি করার চাইতে মাসে যদি 5 লাখ টাকা হাত খরচ চায়, তাও আমি সেটা দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু আসল সমস্যাটা আমি তোমাদের কাউকেই বোঝাতে পারছি না। আমি তোমাদের কারোরই কোনো সমস্যার কথা শুনতে চাই না। আমি যেটা শুনতে চাই সেটা হলো, তুমি আমার ছেলেকে তোমার অফিসে চাকরি দিচ্ছ। আমার এসব ঝামেলা ভালো লাগছে না। প্লিজ, আমার ছেলে তো তোমার কাছে শুধু একটা চাকরি চাইছে, ওটা ওকে দিয়ে দাও, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ বাবা, একদম ঠিক কথাই বলেছে। প্লিজ তুমি তোমার অফিসে আমাকে চাকরিটা দিয়ে দাও, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। আর হ্যাঁ, তুমি বিশ্বাস করো, আমার দ্বারা তোমার কোম্পানির কোনো ক্ষতি হবে না। আর সেটা আমি হতে দেব না, কারণ কয়দিন পরে তো সেই কোম্পানির মালিক আমি হতে চলেছি। আর নিজের ক্ষতি কেউ জেনে শুনে করে না, তাই এইটুকু ভরসা তুমি আমাকে করতেই পারো। নীল আর নীলের মা দুজনে এভাবে নীলের বাবাকে রিকোয়েস্ট করেই যাচ্ছিল। অবশেষে নীলের বাবা সবকিছু মেনে নেয় আর নীলকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মা ছেলের কথা মেনে নিলাম, তোমার ছেলেকে আমাদের অফিসে রেখে দিলাম, আর একটা চাকরিও দিলাম। তবে একটা কথা, তোমার ছেলে কিন্তু আমার অফিসের কোনো জিনিস টাচ করতে পারবে না। সে যেটা চাইছে সেটাই হবে। আমি তাকে চাকরি দিব, কিন্তু সে আমার অফিসে কোনো কাজ করবে না। যদি তোমার ছেলে আমার এই শর্তটা মেনে নিতে পারে, তাহলেই তোমার ছেলেকে বলো কাল থেকে অফিসে আসতে, আর না হয়তো তোমার ছেলের অফিসে আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে বাবা, তুই আমাকে যা শর্ত দেবে তাই আমি মেনে নেব। আমি তোমার অফিসের কোনো জিনিস টাচ অবধি করব না। আমার শুধু চাকরিটা হলেই চলবে। আমি তোমার অফিসে নিয়মিত যাওয়া আসা করতে পারলেই হবে। এই বলে নীল খুশিতে গদগদ হয়ে নীলের রুমে চলে যায়। আর পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করতে থাকে। পরের দিন সকাল 7টা বাজতে না বাজতেই নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয় আর নাস্তার টেবিলে চলে আসে। এটা দেখে তার মা তাকে বলতে থাকে, কি ব্যাপার নীল, তুই আজ এত সকালে ঘুম থেকে উঠলি কি করে? তুই তো কখনো সকাল 10টার আগে ঘুম থেকে উঠিস না। আজ সূর্যটা কোন দিক থেকে উঠেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর বিষয়টা কি বল তো শুনি। আমার আবার বিষয় কি হতে যাবে? আজ আমি বাবার অফিসে প্রথম জয়েন করব, সেটা তো তোমরা সবাই জানো, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এছাড়া কিছুই নয়। ও আচ্ছা, এতক্ষণে বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছি আমি। আমি তো ভেবেছিলাম মনে হয় সূর্য আজকে পশ্চিম দিকে উদিত হয়েছে, তাই তুই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস। যাই হোক, নাস্তা করে যাবি নাকি বাইরে নাস্তা করবি? আমি বাইরে নাস্তা করতে যাব কেন? আমি তো বাইরের খাবার খাই না, এটা সবাই জানো। আমি বাড়ি থেকে নাস্তা করে তারপরেই বের হব।
ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। তুই একটু বস, আমি এক্ষুনি তোর নাস্তা রেডি করে দিচ্ছি। অতঃপর নীলের মা নীলকে সকালের নাস্তা তৈরি করে দিল আর নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 30 মিনিটের মতো সময় লাগলো অফিসে পৌঁছাতে। অফিসের গেট দিয়ে ঢুকতে যাবে ঠিক এমন সময় নেহার সঙ্গে তার দেখা হয়। নেহা তার অফিসে নীলকে দেখতে পেয়ে তো একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিস্টার, কি সমস্যা আপনার? আজ আপনি আমার অফিস পর্যন্ত চলে এসেছেন দেখছি। নেহার এই কথা শুনে নীল কিছু না জানার ভান করে নেহাকে বলে, এসব কি বলছেন আপনি? আপনি কি অফিসে চাকরি করেন নাকি? যাই হোক, সেটা আমার জানা ছিল না। তবে একটা কথা আপনাকে বলার আছে, আমার এই অফিসেই চাকরি হয়েছে। আজকে আমার জয়েন ডেট। আমি তো আপনার কথার আগা গোড়ায় কিছুই বুঝতে পারছি না, কারণ আমাদের এই কোম্পানির কোনো লোক নিয়োগ করার আগে অফিসের নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, কিন্তু বিগত কয়েকদিনে কোনো নিয়োগ দেওয়া হয়েছে বলে তো আমার জানা নেই। আসলে বিষয়টা আপনি যেরকম ভাবছেন সেরকম নয়। আমারই পরিচিত একজন এই অফিসে চাকরি করে, বলতে পারেন খুব কাছের মানুষ। আমার একটা চাকরির প্রয়োজন ছিল, আমি তাকে বলেছিলাম, তাই সে ব্যবস্থা করে দিয়েছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, আপনি অফিসে চাকরি পেয়েছেন বলে আমার পেছনে পড়ে থাকবেন এমনটা কিন্তু ভুলেও করবেন না। যদি আপনি অফিসে এসে আমাকে কোনো প্রকার বিরক্ত করেন, তাহলে কিন্তু আমি ডিরেক্ট কোম্পানির অথরিটির কাছে আপনার নামে নালিশ জানাতে বাধ্য হব। এটা আপনার অধিকার, আপনি এটা করতেই পারেন। আমি আপনাকে এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যাই হোক, অফিস টাইম তো হয়ে গেছে, চলুন ভেতরে যাওয়া যাক। অতঃপর দুজনে কথা বলতে বলতে অফিসের ভিতরে চলে আসেন। নেহা নিজের ডেস্কে চলে যায় আর নীল চলে যায় ম্যানেজারের রুমে। আর কিছুক্ষণ পর ম্যানেজার নিজেই নীলকে নেহার পাশের ডেস্কে নিয়ে আসে। নীলকে নেহা নিজের পাশের ডেস্কে দেখে আরও অবাক হয় আর তখন ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে, কি ব্যাপার স্যার, এই ছেলেটাকে এখানে নিয়ে এসেছেন কেন? এই ছেলেটা কি এখানে কাজ করবে নাকি? হ্যাঁ, এই হলো নীল, আর আজকে থেকে আমাদের অফিসে জয়েন করবে আর তোমাদের পাশের ডেস্কে কাজ করবে। কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? না স্যার, আমার কোনো সমস্যা থাকতে যাবে কেন? তবে একটা কথা বলার আছে, এই ছেলেটা কিন্তু আমার পূর্ব পরিচিত, আর আপনি আমাদের অফিসের ম্যানেজার, তাই আপনাকে আমি কথাটা বলে দিতে চাই, এই ছেলেটা যেন আমাকে কোনোভাবে কোনো বিরক্ত না করে। এই ছেলেটা যদি আমাকে কোনোভাবে কোনো বিরক্ত করে, তাহলে কিন্তু আমি অফিস ছেড়ে চলে যেতে বাধ্য হব। স্যার, এই বিষয়ে আপনি একটু চিন্তা করবেন না, আমি ওনাকে কোনো বিরক্ত করব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তখন ম্যানেজার আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল আর নীল তার কাজের জায়গায় বসে পড়ল। অপরদিকে নেহা নিজের কাজ করছে। নীল সেই সকাল থেকেই চুপচাপ বসে আছে, কোনো কাজ করছে না, মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছে। এদিকে দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। যে যার যার মতো ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল, কিন্তু নীল তখনও নিজের কাজের জায়গাতেই বসে আছে। নেহা দুপুরের খাবার খেয়ে যখন ক্যান্টিন থেকে বের হয়ে আসে, তখন নীলকে দেখে প্রশ্ন করে, কি ব্যাপার মিস্টার, আপনি এখনো এখানে বসে আছেন কেন? আমরা তো সবাই ক্যান্টিন থেকে দুপুরের খাবার খেয়ে আসলাম, আপনি দুপুরের খাবার খেলেন না কেন? ও, আসলে আমি দুপুরের খাবার নিয়ে আসিনি, তাই দুপুরের খাবার খাওয়া হয়নি। তাছাড়া আমি বাইরের খাবার খাই না, এই আর কি। আপনি দুপুরের খাবার নিয়ে আসেননি সেটা আমাদের কাউকে জানালেই পারতেন, আমরা আপনার খাবারের ব্যবস্থা করে দিতাম। কিন্তু তাই বলে আপনি অফিসে না খেয়ে থাকবেন, এটা কেমন কথা? না খেয়ে আপনি কাজ করবেন কিভাবে? পেটে ক্ষুধা লাগলে কাজে মন বসবে নাকি? সে আমি কোনোভাবে চালিয়ে নিব, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যাই হোক, আপনি বলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নীলের কাছ থেকে এই কথা শুনে আর কোনো কিছুই বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এভাবেই কেটে গেল সেদিনের দিনটা। এর পরের দিন সকালবেলা নেহা যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই সে দেখতে পেল নীল তার বাসার সামনে পায়চারি করছে। নেহা এই বিষয়টা কিছুটা বুঝতে পারে, তাই সে রেডি হয়ে বাসা থেকে বের হয়। আর গেট থেকে বের হতেই নীল তার সামনে এসে দাঁড়ায়। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কেন বলেন তো? আমি তো আপনাকে আমার জন্য অপেক্ষা করতে বলিনি, তাছাড়া আমি তো আপনাকে এখানে আসতেও বলিনি। তাহলে বলুন কেন এসেছেন? আপনি আমাকে এখানে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করতে বলেননি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আপনার জন্য অপেক্ষা করছি সেখানে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না।
আপনি আর আমি দুজনে একই অফিসে চাকরি করি। তাছাড়া আমার বাসা থেকে অফিসে যাওয়ার রাস্তাটা আপনার বাসার সামনে দিয়ে, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার কথায় আপনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হচ্ছে। দেখুন, আমি একটা মেয়ে মানুষ, তাছাড়া আমি অন্য বাড়িতে থেকে এখানে চাকরি করছি, তাই আমি চাই না আপনার জন্য আমাকে কোনো সমস্যায় পড়তে হোক বা কেউ আপনাকে নিয়ে আমাকে কোনো কথা বলুক। আপনি এত ভয় পান কেন বলেন তো? আমি তো আছি, তাই না? আপনার এত ভয় পাওয়ার কি আছে? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি, আপনি এখানে আসবেন না আর আমার পেছনে ঘুরঘুর করে অযথাই টাইম ওয়েস্ট করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন চলো অফিসে যাওয়া যাক, তা না হলে আবার অফিসে যেতে লেট হয়ে যাবে। অতঃপর নীল আর নেহা আর কোনো কথা না বলে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। এদিকে নীল প্রত্যেকদিন নেহার বাসার সামনে এসে নেহার জন্য অপেক্ষা করতে থাকে, আর এই বিষয়টা একসময় সবার চোখের সামনে চলে আসে। একদিন সকালবেলা নেহান রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখনই তার খালা তাকে তার রুমে ডাকে। নেহা দেখো, তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমাদের মান সম্মানটা খুব চিন্তা করি। তাই তুমি এখান থেকে এমন কোনো কাজ করো না যেটা আমাদের মান সম্মানে বাঁধে। খালামণি, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চেয়েছো। হ্যাঁ দেখো, বিষয়টা তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নাই। আসলে ওই ছেলেটা আর আমি একই অফিসে চাকরি করি, তাছাড়া ছেলেটার বাসা এখান থেকে খুব দূরে নয়, তাই প্রতিদিন এখানে অফিসে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়, এই আর কি। এই ছেলেটা তোমার অফিসের কলিগ নাকি বয়ফ্রেন্ড সে বিষয়ে আমি অবগত নই আর অবগত হতেও চাই না। তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, দেখো, তুমি যদি আমাদের এখানে থাকতে চাও তাহলে এমন কাজ করা চলবে না। তুমি ওই ছেলেটার সাথে মিশতে পারবে না, এটাই আমাদের শেষ কথা। আচ্ছা ঠিক আছে খালামণি, আমি এই ছেলেটাকে বলবো। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করেন কেন বলুন তো? তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে, তাই আমি অপেক্ষা করি। কেন, কোনো সমস্যা নাকি? আর তোমার কোনো সমস্যা থাকলেও সেটা আমি মানব না, কারণ আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, তাই চাইলেও তোমার থেকে নিজেকে সরিয়ে নিতে পারবো না। দেখুন, আপনাদের এসব ফালতু মার্কা কথাবার্তা আমি আর নিতে পারছি না। তার কারণ হলো, আজ আমার খালামণি আমাকে বলেছে আমি যদি আপনার সঙ্গে মেলামেশা করি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। তারপর আমি কোথায় থাকবো সেটা কি আপনি আমাকে বলে দেবেন? এত চিন্তা করার কি আছে? তুমি সবাইকে বলে দাও তুমি আর কোনো কথা শুনবে না, আমার সঙ্গে মেলামেশা করবে, তারপর যেটা হয় হোক। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। আমি আজকেই অফিসে গিয়ে বসের সাথে আপনার নামে বিচার দিব, তারপর দেখি আপনি কি করেন। এই কথা বলে নেহা কোনো রকমে নীলকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে অফিসে আসতে না আসতেই অফিসের বস নীলকে নিজের কেবিনে ডেকে দিলেন। কি ব্যাপার নীল, আমি তোমার ব্যাপারে এসব কি শুনছি? তুমি অফিসে এসব কি শুরু করছো? তুমি কি মান-ইজ্জত নিয়ে টিকতে দিবে না নাকি? বস, আমার তো মনে হয় না আমি এমন কিছু করেছি বলে যাতে অফিসের কিংবা অফিসের অন্য কারো মান সম্মানে বাড়তে পারে। দেখো নীল, তোমার এসব হেলাপোনিয়া আমার একদমই ভালো লাগছে না। তুমি নেহার সঙ্গে এসব কি শুরু করছো? নেহা আজ অফিসে এসে তোমার নামে বিচার দিয়েছে। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ক করে ছেড়ে দিচ্ছি। নেহার সঙ্গে আর এসব করবে না। ও আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি বিষয়টা। নেহা আসলে আপনাকে কি বলেছে? দেখুন, আমি নেহাকে ভালোবাসি, আর আমি চাই না আমাদের দুজনের ভালোবাসার মধ্যে আপনি কাবাবের হাড্ডি হয়ে বসেন। দেখো নীল, এটা অফিস, আর এখানে সবাই কাজ করতে আসে, কেউ তোমার মতো প্রেম করতে আসে না। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি নেহার সঙ্গে এসব করতেই থাকো তাহলে কিন্তু আমি তোমাকে অফিস থেকে বের করে দিতে বাধ্য হব। তখন কিন্তু তুমি অফিসে অথরিটিকে কোনোভাবেই দোষারোপ করতে পারবে না। দেখুন বস, আমি এই অফিসে চাকরি নিয়েছি শুধুমাত্র নেহার জন্য, তাই আমি এই ব্যাপারে আপনার কোনো নিষেধাজ্ঞা পালন করতে পারবো না, কারণ যেখানে আমার থাকবে না সেখানে কোনো নিষেধাজ্ঞা আমাকে স্পর্শ করতে পারবে না। মানে তুমি এসব কি বলছো? আমি কিন্তু তোমার কথায় আড়গোড়া কিছু বুঝতে পারছি না। তুমি নেহার সঙ্গে এখানে চাকরি নিয়েছো মানে? হ্যাঁ স্যার, আপনি একদম ঠিকই শুনেছেন। আমি এখানে শুধুমাত্র নেহার জন্যই চাকরি নিয়েছি,
আর হ্যাঁ শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনি আমার পরিচয় এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে কোনো কিছুই জানেন না। আমি সব কিছু লুকিয়ে রেখেই এখানে চাকরি নিয়েছি। অতঃপর নীল তার পরিচয় আর সবকিছু তার বসকে খুলে বলে। সবকিছু শুনে নীলের বস তাকে বলে, আই এম সো সরি, আমি আপনাকে চিনতে পারিনি। যাই হোক, তবুও আমি আপনাকে একটা কথাই বলবো। আপনি এই অফিসের অ্যাডমিনের একমাত্র ছেলে হয়ে অফিসের কেন এমপ্লয়ের পিছনে পড়ে থাকা, কিন্তু আপনাকে শোভা পায় না। দেখুন, প্রেম ভালোবাসা কখনো ধনী গরিব কিংবা অর্থ সম্পদ দেখে হয় না। প্রেম ভালোবাসার জাস্ট হয়ে যায়, সেটা যেভাবেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক। তাই আমি আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আমি আজ আপনাকে যেগুলো বলেছি সেগুলো আপনি কখনোই নেহা কিংবা অফিসের অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, যতক্ষণ পর্যন্ত আমি না বলছি। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যখন আপনার ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য নিজের পরিচয় এমনকি সব কিছু গোপন রাখতে চান, তাহলে এতে আমার কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আপনার যদি এই ব্যাপারে কখনো আমার কোনো সহযোগিতার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে। অতঃপর নীল আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে আসে। আর এদিকে কিছুক্ষণ পর নেহাও আবারও বসের কেবিনে যায় আর বসের কাছ থেকে জানতে চায় বস নীলের সঙ্গে এ ব্যাপারে কি কথা বলেছে। তখন অফিসের বস নেহাকে বলে, দেখুন হ্যাঁ, আমি নীলের সঙ্গে কথা বলেছি, আর কথা বলে বুঝতে পেরেছি নীল তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। তাই আমি মনে করি নীলের এই বিরক্ত করাটাকে তোমার বিরক্ত মনে না করে ভালোবাসা বলে মেনে নেওয়া উচিত, আর তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। বস, আমি বুঝতে পারছি না আপনি একটু আগে কিভাবে কথা বললেন আর এখন কিভাবে কথা বলছেন। নীল আপনাকে জাদু করেছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। আপনি মুহূর্তের মধ্যেই বদলে গেলেন আর আমাকে এইসব কথা বলছেন। আপনি বস হয়ে আপনার একজন কর্মচারীকে এইসব কথা বলতে আপনার একটু রুচিতে পাচ্ছে না? বস তখন নেহাকে কিছু বলতে চাইছিল, কিন্তু নেহা সেটার সুযোগ না দিয়ে সেখান থেকে হনহন করে বের হয়ে গেল আর নিজের কেবিনে এসে ভাবতে লাগলো আসলে বিষয়টা কি হয়েছে। এইভাবে দেখতে দেখতে অফিসের টাইম শেষ হয়ে রাত 8টা বেজে গেল আর অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। আর এরপর চলে গেল আরও কয়েকদিন। হঠাৎ একদিন রাতের খাবারের বেলা তার খালা তাকে বলল, নেহা, তোমাকে অত্যন্ত দুঃখের সহিত জানানো হচ্ছে যে তোমাকে আমরা আর আমাদের বাড়িতে রাখতে পারবো না, কারণ তোমাকে আমরা খুবই ভালো একটা মেয়ে বলে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম। কিন্তু ইদানিং তুমি যা শুরু করেছো সেগুলো আমাদের রুচিতে পাচ্ছে। তাই তোমাকে 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে তুমি আমাদের বাসা ছেড়ে অন্যত্র চলে যাবে। তোমাকে আর আমাদের এখানে থাকতে দেওয়া হবে না। কিন্তু খালা, এভাবে হঠাৎ আমি একটা মেয়ে মানুষ কোথায় চলে যাব? আর এগুলো জানতে পারলে আমার মা অনেক টেনশন করবে। তুমি কোথায় যাবে আর কি করবে সেই ব্যাপারে আমাদের চিন্তা করার সময় নেই। তোমার বিষয়টা তুমি নিজেই বুঝে নাও। তোমাকে এখানে থাকতে দিয়েছিলাম, কিন্তু এসব ফষ্টি নষ্টি করার অনুমতি তো আমরা দেইনি। তাই এখন তুমি কি করবে না করবে সেই ব্যাপারে আমাদের না জানার কোনো আগ্রহ নেই। কথাগুলো এক নাগাড়ে বলে খাবার টেবিল থেকে তিনি উঠে চলে গেলেন। আর এদিকে নেহা কোনো রকমে খাবারটা শেষ করে নিজের রুমে চলে আসলো আর বসে বসে ভাবতে লাগলো সে এখন কোথায় যাবে আর কি করবে, আর নীল কেনই বা এগুলো করতে গেছিল। এর জন্যই তো আজ নেহাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে যাই হোক, আগামীকাল সকাল হলেই নীলের সঙ্গে কথা বলতে হবে। এইসব ঝামেলার একমাত্র কারণ নীল, আর তাই নীলকেই এই সমস্যার সমাধান দিতে হবে। যেমন চিন্তা তেমনই কাজ। পরের দিন সকালবেলা যখন নেহা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, তখনই নীল তার বাসার সামনে দাঁড়িয়েছিল আর নেহা তাকে দেখতে পেয়ে বলতে থাকে, নীল, আজ তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আমি বলবো আর তুমি শুনবে। আর তোমার জন্য আমাকে এই সমস্যায় পড়তে হয়েছে, তাই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আরে কি বলো তুমি? তোমার জন্য আমি নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। আমার জন্য তোমাকে কি এমন সমস্যায় পড়তে হলো বলো আমাকে, আমি শুনছি। তোমাকে আমি কত করে বলেছি তুমি এইভাবে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকবে না। তুমি এইভাবে দাঁড়িয়ে থাকলে এই বিষয়টা নিয়ে সবাই সন্দেহ করবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। উল্টো দিনের পর দিন আমাকে বিরক্ত করেই গেছো। আজ শুধুমাত্র তোমার জন্য আমাকে বলা হয়েছে আমাকে এই বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এখন তুমি নিজেই বলো আমি কোথায় যাব আর কি করব? এই ব্যাপার, এটা কোনো কথা হলো? ঠিক আছে, কোনো সমস্যা নেই,
তুমি রাজি থাকলে আজকে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আর তারপর বিয়ে করে আমার বাড়িতেই রেখে দেব। তুমি তোমার থাকার জায়গা নিয়ে এত চিন্তিত? প্লিজ স্টপ দিস ননসেন্স। আমি কিন্তু তোমার সাথে মজা করার মুডে নেই, আমি সিরিয়াস। খালা আমাকে বলেছে আমাকে 2 দিনের মধ্যেই বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এখন তুমি বলো আমাকে, আমি কোথায় যাব আর কি করব? আমি একটা মেয়ে মানুষ, বাইরের জগৎটা আমার জন্য এতটাও সহজ নয় যতটা সহজ তুমি ভাবো। কথাগুলো বলতে বলতে নেহা একদম কেঁদে দিয়েছিল, আর নেহার চোখ দিয়ে পানি পড়ছে। এই দৃশ্যটা নীল কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সে রাস্তার মাঝখানেই নেহাকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ নেহা, কান্নাটা বন্ধ করো। তোমার চোখের পানি আমার একদমই সহ্য হবে না। তুমি তোমার কান্না বন্ধ করে আমাকে এইটা বলো যে তোমার কি চাই, কি লাগবে। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি আমার কাছে আকাশের ওই চাঁদটাও চাও, তাহলে আমি সেটাও তোমার হাতে এনে দেওয়ার চেষ্টা করব। নীল, আমার বাবা বেঁচে নেই, বাড়িতে আমার অসুস্থ মা, তার সঙ্গে আমার ছোট ভাই, তাদের দুজনের খরচ আমাকে চালাতে হয়। সংসারের দায়িত্ব আমার উপর। জীবনটা আমার জন্য কতটা কঠিন সেটা তুমি বুঝবে না। আমার জন্য যদি তোমাকে এই সমস্যায় পড়তে হয়ে থাকে তাহলে আই এম সো সরি, কিন্তু তোমাকে আমি সমস্যার মধ্যে বেশি দিন রাখবো না। আচ্ছা, একটা কাজ করা যায় না? দেখো, আমি যে তোমাকে ভালোবাসি, আর আমরা ভবিষ্যতে আল্লাহ চাইলে বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে পারি। তাই আমি তোমাকে এই অফারটা করছি। তোমার যদি আমার অফারটা পছন্দ হয় তাহলে ভালো। আগে বলো তুমি আমাকে কি অফার করতে চাও, তারপর যদি সেটা আমার পছন্দ হয় তো আমি একসেপ্ট করব, আর যদি আমার পছন্দ না হয় তাহলে তো আর আমার কিছুই করার থাকবে না। আমরা লিভ টুগেদার করতে পারি। তোমার কথার মানে আমি বুঝতে পারলাম না। তুমি আমাকে কি বলতে চাইছো? সরাসরি একটু খুলে বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। খুবই সিম্পল। ধরো আমরা দুজনে একটা ফ্ল্যাট নিলাম আর সেখানে থাকলাম। 1 সপ্তাহ তুমি রান্না করলে, 1 সপ্তাহ আমি রান্না করলাম। এভাবে দুজনে মিলেমিশে থাকলাম। তোমার আইডিয়াটা মন্দ না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। লিভ টুগেদারের মানে আমি মোটামুটি বুঝি, একেবারে যে বুঝি না তা কিন্তু নয়। তবে হ্যাঁ, আমরা কিন্তু একই রুমে থাকবো না, আমরা একই ফ্ল্যাটে আলাদা 2টো বেডরুমে থাকবো। ওকে, আমি রাজি, আমার কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, তোমাকে তো বাসা থেকে মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে, আজ আর কাল। তাহলে একটা কাজ করো, তুমি অফিসে চলে যাও, আমি আজ আর অফিসে যাব না। আমি আজকাল 2 দিনের মধ্যেই আমাদের দুজনের জন্য 2 কামরার একটা ফ্লাইট বুকিং করে নেব। অতঃপর আচ্ছা ঠিক আছে, এই কথা বলে নেহা অফিসে চলে গেল, আর নীল বের হয়ে গেল তাদের স্বপ্নের ফ্ল্যাট খুঁজতে। সারাদিন নীল সারা শহরে ঘোরাঘুরি করলো, কিন্তু কোথাও সেরকম ফ্ল্যাট খুঁজে পেল না। কিন্তু নীল ব্যর্থ হওয়ার মতো ছেলে নয়, তাই সে সন্ধ্যাবেলায় নেহাকে কল করে আর বলে, নেহা, আজকে তো সেরকম কোনো ব্যবস্থা করতে পারলাম না, তবে তুমি কোনো চিন্তা করো না। আগামীকালকের মধ্যে আমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি কিন্তু এ ব্যাপারে একদম কোনো চিন্তা করবে না। তুমি আমার উপর ভরসা করো। ঠিক আছে, সমস্যা নেই। আমি তোমাকে আগামীকালকের দিনটা সময় দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, আগামীকালকের দিনটাই কিন্তু শেষ। কারণ তুমি খুব ভালো করেই জানো কালকে সন্ধ্যার পর আমাকে আর এই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, আর তাই তো আমি চেষ্টা করছি। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর সহায় থাকলে আমাদের একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। অতঃপর কথা শেষ করে দুজনেই ফোন কেটে দিল, আর নেহা নিজের কাজকর্ম শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নীল তার মায়ের সঙ্গে কথা বলতে মায়ের বেডরুমে গেল। কি ব্যাপার, আমার ছেলেটার কি হয়েছে? সে তো সচরাচর আমার বেডরুমে আসে না। আজকে কোনো সমস্যা হয়েছে নাকি, যেটার জন্য আমার কাছে এসেছে? মা, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। আমি তোমার সঙ্গে একটা কথা বলতে এসেছি। দেখো, আমি চিন্তা করেছি এখন থেকে আর বাসায় থাকবো না। তোমরা তো খুব ভালো করে জানো আমি ছোটোখাটো একটা চাকরি নিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মতো করে আলাদা একটা ফ্ল্যাটে থাকবো। এটা কোনো কথা বাবা? আমি তো তোর এই কথাটাকে সাপোর্ট করতে পারছি না, কারণ তুই আমাদের একমাত্র সন্তান।
আমাদের এই পুরো বাড়িটা আর যা সম্পদ আছে সব কিছুর একমাত্র উত্তরাধিকারী তুই। আর তুই কেন চাকরি করছিস সেটাই আমি বুঝতে পারছি না। আমাদের কিসের কমতি আছে? আলহামদুলিল্লাহ, তোর বাবা যা কামাই করেছে 7 পুরুষ বসে খেয়েও শেষ করতে পারবে না। দেখো মা, জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে সব কিছু হয় না। জীবনে নিজেকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে অন্য কিছু করারও প্রয়োজন আছে। তাই আমি একটু ডিফারেন্ট ওয়ে খুঁজে নিয়েছি। আমি চাকরি করছি আর আলাদা ফ্ল্যাটে থাকবো, এটাই আমার সিদ্ধান্ত। আমি তোমাদের কাছ থেকে অনুমতি নিতে আসিনি, শুধু জানাতে এসেছি আমার জন্য কোনো টেনশন করো না, আমি ভালো থাকবো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমি ফিরে আসব, অবশ্যই ফিরে আসব। আমি যেই উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হচ্ছি, সেই উদ্দেশ্য যেদিন সফল হবে সেদিন আমি অবশ্যই বাসায় ফিরে আসব। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যদি আমাদের থেকে দূরে গিয়ে ভালো থাকতে পারিস তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা কথা, তোকে কিন্তু প্রতি সপ্তাহে এসে আমার সাথে দেখা করে যেতে হবে। তা না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, কারণ তুই আমার একমাত্র সন্তান। তোকে দূরে রাখতে এমনিতেই আমার কষ্ট হচ্ছে, কিন্তু তুই যখন বলছিস তুই কিছু পাওয়ার জন্য যাচ্ছিস, তাহলে আমি তোকে আটকাবো না। অতঃপর নীল তার মায়ের সঙ্গে কথা বলা শেষ করে মায়ের আশীর্বাদ নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে। পরের দিন সকাল হতেই নাস্তা করে নীল আবারও বের হয়ে পড়ে, কিন্তু সেদিন তাকে আর খুব বেশি সময় ঘোরাঘুরি করতে হলো না। সে তার স্বপ্নের ফ্ল্যাটের ঠিকানা খুঁজে পেল আর সেখানে কথাবার্তা বলে একদম বুকিং কনফার্ম করে তারপর বের হয়ে এসে সঙ্গে সঙ্গে নেহাকে ফোন দিল। নেহা, আমি আমাদের স্বপ্নের ফ্ল্যাটের ঠিকানা খুঁজে পেয়েছি আর বুকিংও কনফার্ম করে ফেলেছি। আর হ্যাঁ, তুমি কি তোমার সব কিছু গুছিয়ে রেখে এসেছো? হ্যাঁ, আমি আজ সকালেই সব কিছু গুছিয়ে রেখে তারপর বাসা থেকে বের হয়েছি। কারণ তুমি যদি আজ বাসা খুঁজে নাও পেতে, তাও আমাকে ওই বাসা থেকে বের হয়ে যেতে হতো। তাই আর কোনো রিস্ক না নিয়ে আমি সব কিছু গুছিয়ে রেখে তারপর বাসা থেকে বের হয়ে এসেছি। ওকে, সমস্যা নেই। আমি এখন আমার বাসায় চলে যাচ্ছি আর আমার প্রয়োজনীয় জিনিসপত্রাদি গুছিয়ে নিয়ে তারপর একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে তোমার বাসার সামনে চলে আসব। তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে, আমি নিজেই তোমাকে তুলে নেব। ওকে, সমস্যা নেই। তাহলে আজ অফিস থেকে বসকে বলে একটু আগে ভাগেই বের হয়ে যেতে হবে, কারণ নতুন জায়গায় সব কিছু গোছগাছ করতে হবে। তারপর আগামীকাল আবার ডিউটি আছে। এই কথা বলতে বলতে নেহা ফোনটা কেটে দেয় আর এদিকে দেখতে দেখতে বিকেল হতে চলে। তাই নেহা বসের কেবিনে যায়, বসের কাছে কথা বলে ছুটি নিতে। এক্সকিউজ মি বস, মে আই কামিং? ইয়েস, কামিং। আরে নেহা, কি ব্যাপার, কি হয়েছে? তোমার কোনো সমস্যা নাকি? না, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আজ আমার একটু ছুটি লাগবে, একটা প্রবলেমে পড়েছি, তাই বাসায় গিয়ে কিছু কাজ করতে হবে। আর যদি আমাকে 3টে নাগাদ ছুটি দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। এদিকে নীল আগে থেকেই ফোন দিয়ে বসকে সবকিছু জানিয়ে রেখেছিল, আর বস সবকিছু জেনেও নেহার সামনে না জানার ভান করছিল। তাই নেহাকে বলল, এই ব্যাপারে দেখো না, আসলে নীল আজ 2 দিন ধরে অফিসে আসছে না, আর এখন তুমিও ছুটি চাইছো। অফিসে অনেক কাজের প্রেশার আছে, এখন তোমাকে কিভাবে ছুটি দেই বলো তো? কিন্তু বস, ছুটিটা আমার খুবই প্রয়োজন ছিল, তাই কাইন্ডলি প্লিজ ছুটি দিতেন, তাহলে আমার জন্য খুবই ভালো হতো। ঠিক আছে, সমস্যা নেই, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমাকে ছুটি দিচ্ছি। আর হ্যাঁ, তবে তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে কিন্তু কখনো এভাবে ছুটি চাইবে না, কারণ তুমি তো জানোই আমাদের কোম্পানি সম্পর্কে। এভাবে ছুটি দেওয়ার নিয়ম আমাদের কোম্পানিতে নেই। ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আসি। এই কথা বলতে বলতে নেহা বসের কেবিন থেকে বের হয়ে নিজেই কেবিনে চলে আসে। আর এদিকে কিছুক্ষণ পর অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে নেহা। লাগেজপত্র নিয়ে নিজের রুম থেকে বের হচ্ছিল, এমন সময় তার খালা এসে সামনে দাঁড়ায় আর তাকে বলতে থাকে, কি ব্যাপার নেহা, তুই কি সত্যি সত্যি আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ খালা, তোমরা যখন আমাকে তোমাদের বাড়িতে থাকতে দিবে না, তাহলে আমি থাকবো কি করে? আমাকে তো আমার ঠিকানা খুঁজে নিতেই হবে। তাছাড়া একটা কথা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, পৃথিবীতে কেউ কারো আপন হয় না, সবাই নিজেদের প্রয়োজন আর আত্মসম্মান নিয়ে ভালো থাকতে চায়। ঠিক আছে, তোমাদের আমি কখনোই কোনো দোষ দিব না। তোমরা আমাকে ভালো কিছুই দিয়েছো,
যাই হোক, আমি আসছি। পারলে আমার জন্য দোয়া করো, যেন ভবিষ্যতের দিনগুলোতে ভালো কিছু করতে পারি। এই বলে নেহা তার খালাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেল। বাসার সামনে দাঁড়িয়ে নীলের জন্য অপেক্ষা করছিল। প্রায় 10 মিনিট পর নীল সেখানে এসে পৌঁছালো। তারপর নেহার লাগেজ আর ব্যাগপত্র গাড়িতে তুলে নিল। তারপর তারা চলে গেল তাদের স্বপ্নের ঠিকানায়। ফ্ল্যাটে পৌঁছিয়ে নেহা নীলকে বলতে থাকে, নীল দাঁড়াও, আমি আগে আমার রুমটা পছন্দ করে নেই, তারপর যেটা থাকবে সেটা তো তুমি থাকবে। কারণ একটা কথা জানো তো, লেডিস ফার্স্ট। ওকে মাই ডিয়ার, কোনো সমস্যা নেই। তোমার যেটাতে পছন্দ হয় তুমি সেটাতেই থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ছেলে মানুষ, আমার একটাতে থাকতে পারলেই হলো। এই কথা শুনে নেহা তৎক্ষণাৎ রুমগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর নিজের জন্য ব্যালকনি সহ যে রুমটা ওটা পছন্দ করে নিল। আর অপোজিটে যে রুমটা ছিল ওটার পাশে কোনো ব্যালকনি ছিল না, তাই ওটাতে নীলকে থাকতে দিল। অতঃপর যে যার যার রুমে গিয়ে নিজেদের মতো নিজেদের রুমটা গুছিয়ে নিল। ভোজ কাজ শেষ হতে রাত প্রায় 10টা বেজে গেল। তারপর দুজনে ড্রয়িং রুমে এসে বসলো। তখন নীল নেহাকে বলতে থাকলো, দেখো নেহা, এখন তো অনেক রাত হয়ে গেছে, 10টার উপরে বাজে, আর আমাদের পেটেও খুব ক্ষুধা লেগেছে। এখন একটা কাজ করা যাক, আজকে তো প্রথম দিন, চলো আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি। কালকে থেকে রান্না করে খাওয়া যাবে। আর হ্যাঁ, 1 সপ্তাহ তুমি রান্না করবে, 1 সপ্তাহ আমি। এখন কে আগে রান্না করবে আর কে পরে রান্না করবে সেটা তুমি ঠিক করো। এইভাবে আমার প্রবলেম হবে। একটা কাজ করা যায়, সকালে আমি রান্না করি আর রাতে তুমি, নয়তো সকালে তুমি আর রাতে আমি। ঠিক আছে, এতে আমার কোনো প্রবলেম হবে না। তাহলে একটা কাজ করো, সকালে আমার ঘুম ভাঙতে একটু লেট হয়, সকালের রান্নাটা তুমি করে নিও, আর রাতের রান্নাটা না হয় আমি করে নেব। তবে এখন বাইরে কিছু খেতে চলো, আমার পেটে খুব ক্ষুধা পেয়েছে। এই বলে দুজন বাসার পাশে একটা রেস্টুরেন্টে চলে গেল রাতের খাবার খেতে। রাতের খাওয়া দাওয়া শেষ হলে দুজনে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতে না হতেই নেহা ঘুম থেকে উঠে গিয়ে রান্নার কাজ শেষ করে নিল। এদিকে অফিস টাইম আর মাত্র 8 ঘন্টা বাকি আছে। নীল এখনও দরজা বন্ধ করে রুমে ঘুমোচ্ছে, তাই নেহা তার রুমের দরজায় নক করতে শুরু করলো। এই নীল, কি ব্যাপার, কি হলো তোমার? তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? অফিসের টাইম তো হয়ে গেছে, এখনই আমাদের অফিসে যেতে হবে। আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। নাকি তুমি আজ অফিসে যাবে না? নেহার গলার আওয়াজ শুনতে পেয়ে নীল ধরফর করে উঠে বসলো আর তাড়াতাড়ি রুমের দরজা খুলে বাইরে এসে নীল নেহাকে বলতে থাকে, আরে এটা তুমি কি করলে? সকাল 7:30 বেজে গেছে আর এখন তুমি আমাকে ডাকতে এসেছো? তুমি আরও আগে আমাকে কেন ঘুম থেকে উঠালে না? আমি তো তোমাকে বলেছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। এটা তো তোমার মাথায় রাখা উচিত ছিল নাকি? আরে বাবা, তুমি আমাকে কেন দোষারোপ করছো? আমি তো সেই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করেছি। আর আমি তো ভেবেছিলাম তুমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে জয়েন করবে, কিন্তু আমি নাস্তার টেবিল গুছিয়ে রেখেও দেখি তুমি এখনো ঘুম থেকে ওঠোনি। তাই তোমাকে ডাকলাম। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি নাস্তা শুরু করে দাও, তা না হলে আবার তোমার লেট হয়ে যাবে। তুমি তো আবার খাবার খেতে অনেক সময় নাও। হ্যাঁ, সেই জন্যই তো আমি একটু আগে ভাগেই শুরু করি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কোনো কথা না বলে তাড়াতাড়ি আসো, তা না হলে কিন্তু সত্যি সত্যি লেট হয়ে যাবে। অতঃপর নীল ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে জয়েন করে। তারপর তাড়াতাড়ি নাস্তা শেষ করে রেডি হয়ে দুজনে অফিসে চলে যায়। দুজন একসঙ্গে অফিসে প্রবেশ করেছে সেটা অফিসের বস দেখে। আর কিছুক্ষণ পর বস নীলকে নিজের কেবিনে ডাকে আর জিজ্ঞাসা করে, কী ব্যাপার স্যার, আমি বুঝতে পারছি না কিছুই। আজ নেহা আর আপনি একসঙ্গে? আপনি তো দেখছি বড্ড ভুলো মনের মানুষ। আপনাকে তো আমি সব কিছু বললাম, আর সব কিছু বলার পরও আপনি আমাকে এই প্রশ্ন কেন করছেন? ও, আমার মনে পড়েছে। আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারছি না ইদানিং আমি কেন সব কিছু গুলিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। যত্নে রাখবেন যেন খাঁচা থেকে পালিয়ে না যায়। হ্যাঁ, সে তো অবশ্যই। দোয়া করবেন যেন আমি আমার ভালোবাসার ময়না পাখিটাকে আমার মনের খাঁচায় বন্দি করে রাখতে পারি। কথাগুলো বলে দুজনে যার যার কাজে চলে গেল। এদিকে দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল। সকালে নেহা রান্না করতো আর রাতে নীল অফিস থেকে এসে রান্না করতো, কিন্তু সে একা একা কিছুই করতে পারতো না।
নেহাকে প্রত্যেক দিনই তাকে সহযোগিতা করতেই হতো। যেদিন নেহা নীলকে সহযোগিতা করতে না আসতো সেদিন নীল একটা ঝামেলা করেই বসতো। তাই নেহা নীলকে বলে, তোমাকে আর রান্না করতে আসতে হবে না। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে সব কিছু শিখিয়ে দেওয়ার, কিন্তু তোমার মনে হয় শেখার আগ্রহটাই নেই। তাই আগামীকাল থেকে তুমি আর রান্না করতে আসবে না রান্নাঘরে। দুবেলার রান্না আমি করে নেব। কিন্তু নেহা, অফিস করে 2 বেলা তোমাকে রান্না করতে খুবই কষ্ট হবে। আমি তো চেষ্টা করছি, আমি না পারলে কি করব বলো? আর হ্যাঁ, আমার কাজ যদি তোমার পছন্দ না হয় সেটা তুমি আমাকে বলতে পারো, তাহলে প্রতিদিন রাতের খাবারটা বাইরে থেকে আনার ব্যবস্থা করব। বললাম তো সেটার কোনো প্রয়োজন হবে না, আর আমার কোনো সমস্যা হবে না। আমি 2 বেলা রান্না করতে পারবো। যখন খালার বাসায় ছিলাম তখন এতগুলো মানুষের 2 বেলা রান্না করতাম, আর এখন এই 2 জন মানুষের জন্য এই 2 বেলা রান্না করতে পারবো না। আমার কোনো সমস্যা হবে না, আমি ঠিক করে নিতে পারবো। তারপর নীল আর কিছু বলতে চাইলেও নেহা তাকে সেই সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। আর পরের দিন থেকে দুবেলার রান্না নেহাই করত। নীল মাঝে মাঝে থেকে টুকিটাকি সাহায্য করত, কিন্তু সকালবেলা নীল কোনোভাবেই ঘুম থেকে উঠতে পারত না। তাই প্রতিদিন রান্না শেষ করে নীলকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হতো, নয়তো অফিস যেতে লেট হয়ে যেত। এভাবেই চলতে থাকলো দিন। আজ শুক্রবার, অফিস বন্ধ, তাই একটু দেরি করেই নেহা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখে নীল ড্রয়িং রুমে বসে আছে। তাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে নেহা প্রশ্ন করে, কি ব্যাপার, আজ এত সকালে ঘুম থেকে উঠলে যে? আজ তো অফিস বন্ধ, কোনো ব্যাপার আছে নাকি? না, আসলে সেরকম কিছু নাই। আসলে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। আজই তো শুক্রবার, অফিস বন্ধ, আর আমি যবে থেকে অফিসে চাকরি নিয়েছি সবে থেকেই দেখছি তুমি কখনো কোথাও ঘুরতে যাও না বা কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দাও না। তাই ভাবছিলাম আজ তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব, বাইরে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। সেটা করার কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি তো তোমাকে আমার ফ্যামিলির ব্যাপারে সব কিছুই বললাম। আর তুমি এটাও খুব ভালো করে জানো আমি কত টাকা স্যালারি পাই। তাই ফ্যামিলির দায়িত্ব সামলিয়ে আমাকে আর বাইরে ঘুরতে যাওয়াটা হয়ে ওঠে না। সেটা আমার সামর্থ্যের বাইরে, বুঝেছো? হুম, হ্যাঁ সেটা আমি জানি, আর ওটা কোনো সমস্যা নয়। আমি তোমাকে আমার পয়সায় ঘুরতে নিয়ে যাব, তোমার পকেট থেকে 1 পয়সাও খরচ করতে হবে না। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তোমার জন্য এইটুকু করতেই পারি। তুমি তোমার বয়ফ্রেন্ড নাই ভাবতে পারো, এটা ঠিক যে আমি তোমাকে বন্ধু ভাবি, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে আমি এখনো তোমাকে একসেপ্ট করতে পারিনি। ঠিক আছে, প্রবলেম নেই, তুমি ওয়েট করো, আমি ব্রেকফাস্ট বানিয়ে নেই, তারপর দেখা যাক। না সেটার কোনো প্রয়োজন নেই। আমরা দুজনে আজ 3 বেলার খাবারই বাইরে খাবো। এখন নেহা কিছু বলতে চাইলেও নীল তাকে আর সেই সুযোগ দিল না। তাইলে আর কিছু না বলে নিজের রুমে চলে গেল আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নীলের সঙ্গে বাইরে চলে গেল। সারাদিন দুজনে একসঙ্গে সময় কাটালো। তখন প্রায় সন্ধ্যা হবে। নেহা, তোমাকে একটা কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ শিওর, কেন নয়, বলো কি বলবে। নেহা, তোমার সঙ্গে পরিচয় তো আমার অনেক দিনই হলো, আর প্রায় 2 মাস ধরে দুজনে একসঙ্গে রয়েছি। এখন বলো, আমাকে কোন দিক থেকে তোমার প্রেমিক কিংবা স্বামী হওয়ার জন্য অযোগ্য বলে মনে হয়? নীল, আমি স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, তাই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সব দিক থেকেই পারফেক্ট, যে কোনো মেয়ের প্রেমিক কিংবা স্বামী হওয়ার জন্য উপযুক্ত একটা ছেলে। কিন্তু আমি তোমাকে এখনো পর্যন্ত সেই চোখে দেখিনি, কারণ আমি আমার পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি, যার ওপর পুরো পরিবারের দায়িত্ব। তাই আমি তোমাকে কখনোই সেই চোখে দেখতে পারিনি। আমি এতদিন তোমার সঙ্গে থেকেছি শুধুমাত্র তোমার ভিতরের বিষয়টা বোঝার জন্য, আর আমি সব কিছু বুঝতে পেরেছি। আমি যদি তোমার পুরো পরিবারের দায়িত্ব নেই, তাহলে কি তুমি আমাকে মেনে নেবে তোমার প্রেমিক পুরুষ কিংবা তোমার স্বামী হিসেবে? আরে তুমি কেন আমার ফ্যামিলির দায়িত্ব নিতে যাবে? আর এরকমটা কখনো হয় শুনেছো? একটা ছেলে তার প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য তার প্রেমিকার পরিবারের দায়িত্ব নেয়। কে কি করেছে, কে কি করে বা কে কি করতে চায় সেই বিষয়ে জানার বা জানতে চাওয়ার জন্য আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি। আমি শুধু এইটুকুই জানি। এখন বলো, তুমি আমাকে মেনে নিবে কি নিবে না? নেহা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমার যদি নিজের জীবনটাও দিয়ে দিতে হয়, তাতেও আমি দুবার চিন্তা করব না। আরও একটা কথা বলি, আজ যদি তুমি আমাকে রিজেক্ট করে দাও, তাহলে আমি তোমাকে
এতটাই ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই আমি আজ নিজেকে বিসর্জন দিতে বাধ্য হব। প্লিজ নীল, এইভাবে কখনোই কাউকে বলতে হয় না, কারণ ভালোবাসা কিন্তু জোর করে আদায় করে নেওয়া যায় না। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি তোমাকে ভালোবাসি, শুধু এইটুকুই জানি, আর এইটুকুই তোমাকে জানাতে চাই। তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে কিনা বলো। আজ শুধুমাত্র তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি তোমাকে বাসা থেকে নিয়ে বের হয়েছি। তখনই সেখানে নেহার অফিসের বস এসে হাজির হয়। আর নেহা অফিসের বসকে দেখে অনেকটা চমকে যায় আর থতমত খেয়ে বলতে থাকে। বস, আপনি এখানে? হ্যাঁ নেহা, আমি এখানে আর আজ তোমাকে কিছু বলতে এখানে এসেছি। আমি তোমার অফিসের বস। তুমি আমাকে কি মনে করো সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় তোমাকে কিছু সত্য কথা বলা প্রয়োজন, সেগুলো আমি জানি। হ্যাঁ অবশ্যই, বলুন না কি বলবেন। আপনি আমার অফিসের বস, আমি আপনাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করি। আপনার যদি মনে হয় থাকে আপনার আমাকে কিছু বলার আছে, অবশ্যই বলতে পারেন। থাক না সেসব কথা। নেহা যদি নিজের মন থেকে আমাকে মেনে নিতে না পারে তাহলে সেই ভালোবাসার আমার প্রয়োজন নেই। আপনি চুপ করুন আর আমাকে বলতে দিন, কারণ আমি আপনাকে দেখেছি আপনি কতটা কষ্ট করেছেন নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য। তাই আজ আমি আর নিজের মুখ বন্ধ করে রাখতে চাই না। নেহাকে সব কিছু বলে দিয়ে যাই, তারপর নেহা কী করবে সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বস, আমি আপনাদের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনারা আমাকে একটু খুলে বলুন কি হয়েছে। নেহা, আসলে তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, মানে যাকে তুমি নীল বলেছেন, সেই মানুষটার আসল পরিচয় কি তুমি জানো? না বস, সেরকম কিছুই আমি জানি না, আর কখনো জানার চেষ্টাও করিনি। কে সে, কি তার পরিচয়? আমি যে কোম্পানিতে চাকরি করছি সেই কোম্পানির একমাত্র কন্যাধর আমাদের অ্যাডমিন স্যারের একমাত্র ছেলে নীল চৌধুরী। এই কথাটা শুনে নেহা এক কদম পিছিয়ে গিয়ে বলতে থাকে। মানে এতদিন তাহলে নীল আমার সঙ্গে মিথ্যে পরিচয় থেকেছে। নীল সরি, কারণ আপনি কিন্তু এটা একদমই ঠিক করেননি। আপনার আমাকে জানানো উচিত ছিল যে আপনি আমাদের কোম্পানির এমডি স্যারের একমাত্র ছেলে এবং আমাদের এই কোম্পানির ভবিষ্যৎ এমডি। কিন্তু একটা কথা কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না, আপনি কেন এতদিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলেন, আর কেন আপনি এভাবে আমার পেছনে ঘুরঘুর করে বেরিয়েছেন? আপনি তো কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে। আপনি তো চাইলেই দেশের সেরা 10 জন সুন্দরীর মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতে পারতেন বা পারেন, কিন্তু আপনি কেন আমার পেছনে পড়ে রয়েছেন? নেহা, তোমার কথার উত্তর আমি তোমাকে দিচ্ছি, কারণ স্যার তোমাকে অনেক ভালোবাসেন। প্রথম যেদিন তোমাকে দেখেছিল সেদিন তোমাকে ভালোবেসে ফেলেন, তাই তোমার কাছাকাছি থাকার জন্য আমাদের অফিসে নিজের পরিচয় গোপন রেখে চাকরি দেন। তোমাকে একটু ভালো করে জানতে, একটু ভালো করে বুঝতে এতটা সময় তিনি নিয়ে যান। তিনি নিজেকে তোমার কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে চেয়েছিল, কিন্তু সেটা পেরেছে কিনা সেটা আমি জানি না, তবে তোমাকে খুব ভালোবাসেন তিনি। আপনি তো কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে। আপনি তো চাইলেই দেশের সেরা 10 জন সুন্দরীর মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতে পারতেন বা পারেন, কিন্তু আপনি কেন আমার পেছনে পড়ে রয়েছেন? ভালোবাসেন সেটা না হয় বুঝলাম, কিন্তু ভালোবাসলে নিজের পরিচয় গোপন রাখতেন, বা আমার মনে হয় তিনি আমার সঙ্গে শুধুমাত্র টাইম ওয়েস্ট করার চেষ্টা করেছেন, কখনো সত্যিকার অর্থে ভালোবাসার চেষ্টা করেন নাই। নেহা, তুমি আমাকে শুধুমাত্র এইটা বলো যে আমি কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি সেটাই করব। প্রেম, সেটা আমি জীবনে অনেক মেয়ের সঙ্গে করেছি, অনেক মেয়ের সঙ্গে টাইম পাস করেছি, কিন্তু কখনোই কোনো মেয়ের পেছনে 1 সপ্তাহের বেশি সময় নষ্ট করিনি। আজ 4 মাস ধরে তোমার পেছনে পড়ে রয়েছি শুধুমাত্র সত্যিকার অর্থে ভালোবাসি বলেই তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করে আলাদা ফ্ল্যাট নিয়েছি। অফিসের একজন কর্মচারীর ন্যায় অফিসে কাজ করছি। আর কি প্রমাণ চাও তুমি? তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তার বিনিময়ে আমার তোমাকে চাই, কারণ তোমাকে ছাড়া আমার লাইফটাকে আমি চিন্তাই করতে পারি না। আই লাভ ইউ নেহা, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ তুমি স্যারের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও, কারণ আমি দেখেছি স্যারকে তোমার জন্য কতটা কষ্ট করেছে। যে মানুষটা প্রত্যেক সম্পত্তির 7 পুরুষ বসে গেলেও ফুরাবে না, সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য দিনরাত অফিসে পরিশ্রম করেছে, কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দেয়নি। সেই মানুষটার ভালোবাসাকে তুমি উপেক্ষা করতে পারো না। কিন্তু বস, আর কোনো কিন্তু নয়। দেখো, তুমি স্যারের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমি আসি।
এই বলে বস সেখান থেকে চলে গেল। নীল তখন আবার নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসে, তার হাত দুটো ধরে বলতে লাগলো, নেহা প্লিজ অ্যাকসেপ্ট ইউ মাই লাভ। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। তোমাকে হারিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ নেহা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ নেহা, ডু ইউ লাভ মি? নেহা তখন বেশ কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপর নীলকে উদ্দেশ্য করে বলল, ইয়েস, লাভ ইউ টু। পাগলটা, ভালোবাসা পাওয়ার জন্য কেউ অমন করে? এই বলে নীলকে হাত দুটো দূরে উঠে দাঁড় করায় আর তাকে জড়িয়ে ধরে। তখনই নীল তাকে বলতে থাকে, আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম, কারণ ভালোবাসা যে এরকমই হয়। সুখ দুঃখ কষ্ট কোনো কিছুই বাধা মানে না। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে তার জন্য নিজের জীবন পর্যন্ত দেওয়া যায়। আর আমি তো শুধুমাত্র নিজের অফিসে একজন কর্মচারীর ন্যায় কাজ করেছি মাত্র। হয়েছে, এবার কান্নাকাটি বন্ধ করো। এখন আমার শ্বশুরবাড়ি, আমাকে কবে নিয়ে যাবে সেটাই বলো। তুমি চাইলে আজই আমি তোমাকে নিয়ে যাব। তাই নাকি? ঠিক আছে, তাহলে আজকেই নিয়ে চলো। ওকে, কোনো সমস্যা নেই, তুমি 1 মিনিট ওয়েট করো। আমি শুধু তোমার আম্মুকে ফোন দিয়ে বলে দিয়েছি তোমাকে নিয়ে বাসায় আসছি। আসসালামু আলাইকুম আম্মু, তোমাকে বলেছিলাম না আমি একটা উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হচ্ছি। যেদিন আমার উদ্দেশ্য সফল হবে সেদিনই আমি ফিরে আসব। আর আজ আমার উদ্দেশ্য সফল হয়েছে, আমি বাসায় আসছি। হ্যাঁ বাবা, তুই সত্যি বলছিস? তুই আজ বাসায় আসবি? আমার যে কি আনন্দ লাগছে, আমি তোকে সেটা বলে বোঝাতে পারবো না বাবা। হ্যাঁ মা, সত্যি সত্যি আজ আমি বাসায় আসছি, আর তোমাদের বৌমাকেও আমার সঙ্গে নিয়ে আসছি। তাই তোমাকে ফোন করে জানিয়ে দিলাম নতুন বউকে বরণ করে ঘরে তোলার জন্য তৈরি হও। অতঃপর ফোন কেটে দিয়ে নীল নেহাকে নিয়ে বাড়িতে চলে আসে, আর তার মা তাদের বরণ করে ঘরে তুলে। আর সেদিন রাত্রেই কাজী ডেকে বাসে তাদের বিয়ে পড়ানো হয় এবং সমস্ত নিয়ম কানুন মেনে তাদেরকে বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। রাত প্রায় 12টার মতো বাজে। নীল বাসর ঘরে প্রবেশ করে আর দরজাটা লাগিয়ে দেয়। তখনই নেহা বিছানা থেকে নেমে নীলকে সালাম করতে চায়। নেহা যেই না নীলের পা স্পর্শ করতে যাবে, তখনই নীল নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর বলতে থাকে, প্রিয়তমা, অনেক কষ্টের পর তোমাকে পেয়েছি। তোমার জায়গা আমার পায়ে নয়, সারা জীবন আমার বুকেই থাকবে। কারণ খুব ভালোবাসি যে তোমায়, সারা জীবন ভালোবেসে যেতে চাই। থাকবে তো সারা জীবন আমার হয়ে? সারা জীবন আমি তোমার হয়েই থাকবো। শুধু ভালোবাসা দিয়ে আগলে রেখো, তাহলেই হবে। অতঃপর নীল নেহার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আর তাকে নিয়ে চলে যায় জীবনের রঙিন স্বপ্ন বুনতে। যাই হোক ভিউয়ার্স, তারা তাদের জীবনের রঙিন স্বপ্ন বুনুক, আর আমরা না হয় অন্য কোনো গল্পে অন্য কারো ভালোবাসা নিয়ে কথা বলি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভকামনা রইল।